গত দিনে যেটা বলা হয়েছিল সেটা কি বলা হয়েছিল? আমরা আমাদের যেই এক আমরা ভাই ভিডিও রেকর্ডের হ্যাঁ, জি ভাই, কথা বুঝতেছি না আমি। কিছু বললেন কেউ? হ্যালো? আচ্ছা, কথা কি শুনতে পাচ্ছি? আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একটু বলেন শোনা যাচ্ছে কিনা। আজকে আমার নেটে একটু প্রবলেম করতেছে, কেন করতেছে বুঝতেছি না। আচ্ছা, তো কেউ কিছু বলছিলেন, আমি ব্যাপারটা আসলে বুঝি নাই। আপনারা কেউ? ভাইয়া জি ভাই বলেন। একটু সাউন্ডটা আছে, একটু তাহলে ভালো হতো। ও আচ্ছা, সাউন্ডটা একটু আস্তে আসতেছে। এখন ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তো এবার একটু, চলবে। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, তো কন্টিনিউ এবার করেন। একটু দেখি। যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে আমরা আজকে আরেকটা বেসিক জিনিস নিয়ে আলাপ আলোচনা করব। তো ফার্স্টে বলছিলাম দুইটা ক্লাস, আমাদের ফার্স্টে প্রথম দিন একটা ক্লাস গেছে আর আজকের ক্লাস, এগুলো আমরা একটু থিওরি নিয়ে কথা বেশি বলবো। তো আস্তে আস্তে আমরা প্র্যাকটিক্যালি মানে এটার ইউজ আস্তে আস্তে দেখতে থাকবো। আসলে থিওরি টোটালি ইগনোরেবল না, সেজন্য আমরা এটা করতেছি। তো আজকে যেটা দেখব সেটা অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগে। এখন হয়তো নাও বুঝতে পারি, কিন্তু ভবিষ্যতে এই জিনিসটা দেখবো অনেক কাজে লাগে। তো আমরা এখন যেটা দেখতেছি এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? গত ক্লাসে মনে হয় বলছি ইন্টারফেস বলা হয়, তাই না? আমাদের ওয়ার্ক জি ইন্টারফেসটা জি জি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এইখানে যদি আপনাদের আমার মতোই আসার কথা, যদি না আসে, যদি সাপোজ না আসে, সাপোজ আপনাদের যদি এমন উল্টাপাল্টা আসতেই পারে, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে যেটা করবেন, সাপোজ এমন আসছে, আরো উল্টাপাল্টা আসছে, সাপোজ যে এরকম আসলো, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের দেখতে পাচ্ছি যে সার্চ অপশনের পাশে একটা আইকন আছে। জি তো এই জায়গায় ক্লিক করব, ক্লিক করে আমরা এসেনশিয়াল সিলেক্ট করব, সিলেক্ট করার পরে রিসেট এসেনশিয়াল দিয়ে দিব। তাহলে কি হবে, আমাদের মানে আমার ইন্টারফেস যেমন দেখতেছেন আপনাদেরটা আপনারা এমনই দেখতে পাবেন। ঠিক আছে? আচ্ছা, তো এইবার কথা হচ্ছে যে আমরা যদি আমাদের এই লেয়ার অপশনটা দেখি, এখানে লেয়ার দেখতে পাচ্ছি। তো জি লেয়ারের মধ্যে যদি আমরা লেয়ার ওয়ান মানে আমাদের যে ইমেজটা বর্তমানে ওপেন আছে এটা যদি দেখি, তবে সেক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের যে থাম্বনেল যে জিনিসটা আছে এটা অনেক ছোট আকারে আছে না, মানে দেখে বোঝাই যাচ্ছে না এমন একটা অবস্থা। জি জি সেজন্য আমরা যেটা করতে পারি এটাকে একটু বড় করে নিতে পারি, তো আমাদের মানে কাজ করতে সুবিধা হবে। তো বড় করব কিভাবে, এখানে যদি আমি রাইট ক্লিক করি তাহলে আমাদের এমন অপশন আসবে, তো এখান থেকে আমি লার্জ থাম্বনেল যেটা আছে সেটা সিলেক্ট করতে পারি। তো যদি আমি সিলেক্ট করি লার্জ থাম্বনেল তাহলে কি হয়ে যাবে, আমাদের মানে থাম্বনেলটা বড় হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি আর কি এখন। আচ্ছা, তো আমার এই ডিজাইনটা আমার নিজের করা। তো এটা আমি করছিলাম আমার মানে জাস্ট ওয়ালপেপার সেট করার জন্য স্ক্রিনে। তো এই জন্য দেখতে পাচ্ছি এখানে চেকার বোর্ডে হালকা পাতলা আছে। আসলে এটা অরিজিনালি যেমন দেখতে লাগবে, মানে আমি যখন সেট করি আমার ব্যাকগ্রাউন্ডে সেটা এমন মানে দেখতে এমন লাগবে। আচ্ছা যাই হোক, আমি এগুলা দেখাবো যেগুলো এখন করলাম, আস্তে আস্তে দেখবো। তো যেটা ইম্পর্টেন্ট এখন যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইমেজ সাইজ এন্ড রেজুলেশন। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো, বুঝছি, ইমেজ সাইজ এন্ড রেজুলেশন, এই জিনিসটা নিয়ে আমরা আজকে কথা বলবো। রেজুলেশন তো আমাদের অনেকেরই মিসকনসেপশন আছে এই ব্যাপারটা নিয়ে, যে রেজুলেশন জিনিসটা নিয়ে। তো রেজুলেশন জিনিসটা কি, ইমেজ সাইজ জিনিসটা কি? আমরা আমরা একটা কি জিনিস জানি যে ফটোশপ কেন ইউজ করা হয়, মানে ফটোশপ সফটওয়্যারটা এত ফেমাস কেন, মানে ছবি না ভাইয়া জানি না। ইমেজ এডিটের ক্ষেত্রে আমরা ফটোশপটাই কেন ইউজ করি, কেউ বলতে পারবেন? না ভাইয়া আমি বলতে ধারণা পারবো না। বলতে গেলে সঠিক না, কিন্তু দেখা গেল যে সবকিছুই মোটামুটি করা যায় ফটোশপের মাধ্যমে।
আচ্ছা, ইলাস্ট্রেটর অথবা ইনডিজাইন অথবা অ্যাডোবি এক্সডি এগুলা কেন ইউজ করি না ইমেজ এডিটিং এর ক্ষেত্রে? কারণ ওখানে ভাইয়া মানে ছবি নিয়ে কোনো কাজ করা হয় না, ওটা হচ্ছে ভেক্টর সাইজ, ভেক্টরের কাজ করা হয়, ভেক্টর রিলেটেড। আচ্ছা, তার ফটোশপে কেন ইউজ করা হয়, মানে ফটোশপে ইমেজ কেন ইউজ করা হয়? এটা ভাইয়া পিক্সেল তাই, হ্যাঁ পিক্সেল রিলেটেড তাই। হ্যাঁ, ঠিক আছে, আপনার আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট। তো ফটোশপ যেটা করে সেটা হচ্ছে পিক্সেল বেসড কাজকর্মগুলো ফটোশপ করে থাকে, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে পিক্সেল কি জিনিস। আমরা যদি জুম ইন করি, জুম ইনের সব থেকে ইজিয়েস্ট ওয়ে আপনাদের কাছে কি মনে হয় একটু বলেন কেউ, গত ক্লাসে শিখছি। অল্ট প্রেস করে মাউসের স্ক্রলিং। মাউস বল ঘোরাতে হবে। হ্যাঁ ঠিক আছে। তো আমরা যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে পিক্সেল দেখতে পাচ্ছি, তাই না? জি পিক্সেল গ্রেড দেখতে পাচ্ছি। তো এই পিক্সেল দিয়ে কাজ করতে পারে ফটোশপ, এর জন্য আমরা মানে ছবি রিলেটেড ইমেজ রিলেটেড যেগুলাই থাকে সব কাজ আমরা ফটোশপে করে থাকি। তো এখন কথা হচ্ছে যে পিক্সেল জিনিসটা কি, যে পিক্সেল যে আমরা বলতেছি পিক্সেল অ্যাকচুয়ালি কি। তো আজকে আমরা বলতেছি, সমস্যা নেই, সবকিছু ক্লিয়ার করি। তো পিক্সেল হচ্ছে একটা শর্ট ফর্ম, যেটার হচ্ছে মানে মিনিং হচ্ছে পিকচার এলিমেন্ট, বুঝছি। পিক্সেল হচ্ছে শর্ট ফর্ম যেটার মিনিং হচ্ছে পিকচার এলিমেন্ট। তার মানে হচ্ছে যে আমার একটা পিকচার মানে একটা ইমেজ তৈরি হয় অনেকগুলা পিক্সেলের সমন্বয়, অনেকগুলা পিক্সেল একসাথে হয়ে যেটা আমরা দেখতে পাই সেটাই আমাদের কি, সেটাই আমাদের কমপ্লিট ইমেজ। মানে পিক্সেলের কন্টিনিউয়াস টোনিং যেটাকে বলে এটাকে আমরা বলি ইমেজ। আচ্ছা, এখন কথা হচ্ছে এতটুকু তো ক্লিয়ার, তাই না? কোনো কোশ্চিন থাকলে একটু ডিরেক্টলি আমাকে আস্ক করবেন, ঠিক আছে? জি ভাইয়া। এতটুকু তো ক্লিয়ার, তাই না আপনাদের? জি জি আচ্ছা, তো এই ব্যাপারগুলো বলার কারণ হচ্ছে যে আপনাদের এগুলা গ্রাফিক্সে যেমন কাজে লাগবে, ডিজাইনিং এর ক্ষেত্রে যেমন কাজে লাগবে, তেমন তেমন আপনারা যদি কেউ ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড থাকেন, আপনারা আর কি ফটোশপ শেখার পরে অনেকে ফটোগ্রাফিতে শিফট করতে পারবেন, ঠিক আছে? কারণ কে মানে কিভাবে কি করবেন আপনারা, মানে বাইরের মানুষ তার জানবে না। আপনি যে কি অরিজিনাল ছবিটা যে কি তুলছিলেন এটা তো আপনি জানবেন, কিন্তু আমরা অডিয়েন্স যারা তারা দেখবো আপনি যেটা এডিট করে ছাড়বেন। তো এটাই বলতেছি আর কি। তো এগুলা দুই ক্ষেত্রে কাজে লাগে, সেজন্য আমরা আলাপ আলোচনা করতেছি যে পিক্সেল হচ্ছে পিকচার এলিমেন্ট, অনেকগুলা পিক্সেল একসাথে হয়ে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কমপ্লিট একটা ইমেজ দেয়। এখন পাশাপাশি প্রত্যেকটা পিক্সেল বসার যে সিস্টেম সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কন্টিনিউয়াস পিক্সেলিং যেটাকে বলে, অথবা আপনারা বলতে পারেন কন্টিনিউয়াস টোনিং বলে, আর ফটোশপের ভাষায় এটাকে বলা হয় লুমিনেন্স। তো এগুলা আমরা কিছুদিন পরে আস্তে আস্তে জানবো, আমি বেশি একদমই খুবই তাড়াতাড়ি বেশি ডিপে যাচ্ছি না, জাস্ট বেসিকের উপরে কথাবার্তা বলতেছি। এখন কথা হচ্ছে যে আমরা পিক্সেল সম্পর্কে তো একটা আইডিয়া পেলাম, এখন আমাদের মানে দেখার বিষয় যে ইমেজ সাইজ আর রেজুলেশন এই দুইটা জিনিস কি। তো রেজুলেশন সম্পর্কে আমাদের সব থেকে একটা মিসকনসেপশন আগে বললাম, সেটা হচ্ছে কি, আপনারা সাপোজ একটা ছবি তুললেন, কথাটি একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা সাপোজ একটা ছবি তুললেন আপনার ফ্রেন্ডের অথবা আপনার কোনো রিলেটিভের অথবা যে কারো। তো ছবিটা যদি আপনার যে ক্লায়েন্ট তাকে যদি আপনি দেন, তো সে কি করে, সে ফোনে যদি পায় মানে ইমেজটা, সে জুম করার ট্রাই করে, অনেক জুম করে, বুঝতে পারছি। তো জুম করে যেটা বলে যে যদি এটা ফেটে যায়, মানে জুম করার পরে এখন যদি পিক্সেল বের হয়ে যায় হাবি জাবি, তাহলে তখন সে কি মানে দাবি করে যে আপনার যে ছবিটা আপনি তুলছেন এই ছবিটার রেজুলেশন ভালো না। কথাটা কি বুঝতে পারছেন? এই কথা বলে না? জি জি তো আসলে রেজুলেশন জিনিসটা কি, আর রেজুলেশন কিভাবে জুম করে দেখে কি বুঝতে হয় যে রেজুলেশন ভালো না খারাপ? তো এই সম্পর্কে আইডিয়া থাকাটা অবশ্যই উচিত। আর এই আইডিয়াটা থাকলে যেটা হবে আপনারা ভবিষ্যতে, না ভাইয়া, আইডিয়াটা থাকলে যেটা হবে আপনারা ভবিষ্যতে যখন কাজ করবেন নিজেরা, তখন আর কি আশেপাশ থেকে যে যাই বলুক আপনি আর কি অরিজিনাল জিনিসটা জানবেন যে সে যেটা বলতেছে এটা ঠিক না।
বুঝতে পারছি, এই হচ্ছে ব্যাপার। তো আসলে রেজুলেশন কি এটা নিয়ে আমরা একটু দেখি। যে আমরা গতকালকে মনে এই ইমেজটা ওপেন করছিলাম তাই না, লাস্ট ক্লাসে। তো লাস্ট ক্লাসে আমরা এই ইমেজটা ওপেন করছিলাম তাই না। জি জি আচ্ছা, তো এখন একটু দেখি আমাদের ইমেজটা যখন ওপেন হলো, আমরা কন্ট্রোল 0 দিয়ে এটা ফিট অন স্ক্রিন করে নিলাম। সাপোজ এটা ছোট ছিল, সাপোজ এটা একটু ছোট ছিল। আচ্ছা, হ্যাঁ, এটা একটু সাপোজ মনে করি এরকম ছোট ছিল, কন্ট্রোল 0 দিয়ে ফিট অন স্ক্রিন করে নিলাম। এখন আপনি যদি এটাকে জুম করেন, আমরা তো জুমের অনেকগুলো সিস্টেম অনেক জুম করি। এখন এটা তো পিক্সেল বেসড, আমি তো পিক্সেল দেখতে পাবোই, তার মানে কি এটা হচ্ছে রেজুলেশন কম। কথাটা কি আমার ধরতে পারছেন? আচ্ছা, জি ভাই। ব্যাপারগুলা একটু মানে টেকনিক্যাল, কিন্তু ব্যাপারগুলা অনেক কাজের। একটু মনোযোগ দিয়ে শুনেন, আর যদি না বুঝেন তাহলে দয়া করে একটু প্রশ্ন করবেন, কারণ না বোঝাটাই স্বাভাবিক। আমি যে কোনো ইমেজ যদি অনেক জুম করি, আমি তো পিক্সেল গ্রেড দেখবই, এটা তো নরমাল। তার মানে কি এটা যে ইমেল মানে ইমেজটা রেজুলেশন কম? না ভাইয়া, কম না। তে ইমেজের রেজুলেশন জিনিসটা আসলে বুঝবো কিভাবে? বোঝার সব থেকে বেস্ট হয় কি, আপনি কন্ট্রোল 1 দেবেন। কন্ট্রোল 1, এটা কি হবে, 100% ভিউ দেখাবে। বুঝতে পারছি, কন্ট্রোল 1 কি দেখাবে, 100% ভিউ। তো ভিউতে যে আপনি দেখতে পাবেন যে 100% লেখা, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল 1। কিন্তু 200% দিলে কিন্তু, মানে কন্ট্রোল 2 দিলে কিন্তু আর 200% হবে না, এটা কোনো শর্টকাট নাই। তো দেখতে পাচ্ছি কন্ট্রোল 1 দিয়ে আমরা 100% ভিউ করলাম। তো ভিউ করার পরে যে যেই মানে জিনিসটা দেখতে পাবো, ইমেজের যে অংশটা দেখতে পাবো, পোর্শনটা দেখতে পাবো, তো এইটা দেখে আর কি আপনারা বুঝতে পারবেন ইমেজটার রেজুলেশন কেমন। আসলে এখানে কি আমরা সব ডিটেলস দেখতে পাচ্ছি ইমেজের, কোথাও কি কোনো প্রবলেম হচ্ছে? না ভাইয়া। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি না ইমেজটার রেজুলেশন কম। আর একটা সব থেকে বড় কথা, রেজুলেশন জিনিসটা একমাত্র কাজে লাগে প্রিন্টিং এর ক্ষেত্রে। এই কথাটা শুনলে অনেক সময় একটু উল্টাপাল্টা মনে হবে। তো আমরা আস্তে আস্তে এটা ডিপে যাচ্ছি। তো আমরা অনেকগুলো ইমেজ ওপেন করব, ওপেন করে অনেকগুলো কাজ করব আজকে, মানে এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা ওপেন করা শুরু করি। মোটামুটি 2টা ডকুমেন্ট আমরা ওপেন করি। আগের ডকুমেন্টটা কি, এটার দরকার নেই। তো এইটা ওপেন করলাম, আর হচ্ছে এটার অরিজিনাল ভার্সনটা ওপেন করি। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা একই মানে সেম ইমেজ দুটো ওপেন করছি, কিন্তু দুইটার সাইজ অনেক আলাদা, আর অনেক আছে, টেকনিক্যাল ব্যাপার আছে। এগুলো সম্পর্কে আমরা ক্লিয়ার হলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, আর কখনো কোনো সমস্যা হবে না আশা করি। তো আমাদের হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ইমেজ, যেটার নাম হচ্ছে ভেরি স্মল ইমেজ পিএনজি। পিএনজি কি জিনিস আমরা পরে দেখবো, সমস্যা নাই। তো এই ইমেজটা মানে একটা ইমেজ কিভাবে তৈরি হয়, তা আমরা ফার্স্টে বললাম ইমেজ হচ্ছে পিক্সেলের সমন্বয়ে তৈরি হয়। তো আমরা যদি ইমেজের মধ্যে যে ইমেজ সাইজে যাই, দেখেন ইমেজের মধ্যে যে যদি ইমেজ সাইজে, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল-অল্ট-আই। তো এখানে যদি যাই তাহলে আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হবে, দেখতে পাচ্ছি। তো এই ডায়লগ বক্সকে বলা ইমেজ সাইজ ডায়লগ বক্স, আর এটা হচ্ছে স্কেলেবল, মানে হচ্ছে আমরা এটাকে বড় ছোট করতে পারবো। তো আমরা যদি টেনে এটাকে বড় করি তাহলে দেখতে পাচ্ছি যে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি আমাদের ইমেজের। এখানে কি দেখতে পাচ্ছি, প্রিভিউটা দেখতে পাচ্ছি। তো প্রিভিউতে আমরা প্রিভিউর পাশে যে অপশনগুলো পাচ্ছি সেটা কি, আমাদের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আমাদের ইমেজ সাইজ। তো আমাদের কি বলতেছে, আমাদের ইমেজ সাইজ কত, 1.86 এমবি। বুঝছি, আমাদের ইমেজ সাইজ হচ্ছে 1.86 এমবি, যেটা হচ্ছে অনেক ছোট একটা ইমেজ, মানে ইমেজটা অনেক ছোট, যেটাকে বলা হয় লো রিজ ইমেজ। তো আচ্ছা ঠিক আছে, এতটুকু তো বুঝলাম। এখন কথা হচ্ছে যে এই লো রেজ ইমেজের সাইজটা আমরা এখানে, মানে এটা ইমেজ সাইজ দেখলাম, কিন্তু ইমেজের হাইট আর উইথ এইটা কোথায় পাচ্ছি? ইমেজের হাইট আর উইথ পাচ্ছি হচ্ছে আমাদের ইয়ের থেকে, যে পাশে যে দুটো অপশন আছে সেখান থেকে। যে আমরা দেখতে পাচ্ছি ইমেজের মানে উইথ হচ্ছে 9.72 আর হাইট হচ্ছে 6.2। আর নিচে যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের সেই রেজুলেশন। বুঝছি, যে আমাদের রেজুলেশন কত, 100। তো রেজুলেশন আসলে কি,
আর ইমেজ সাইজ আসলে কি, এখন আমরা সেটা নিয়ে একটু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনবো, ঠিক আছে সবাই? হ্যালো হ্যালো, জি ভাইয়া, কথা কি কিভাবে আসতে, আছে আপনি বলতে থাকেন। কথা কি আসতে হচ্ছে? না না পারফেক্ট। আচ্ছা, যদি সাউন্ডটা কম হয় সেক্ষেত্রে আমাকে একটু জানাবেন, ঠিক আছে, যে সাউন্ডটা কম হচ্ছে, ভাই একটু জোরে বললে ভালো হয়। আচ্ছা, তো যেটা নিয়ে আমরা কথা, এটাই পারফেক্ট আছে। আচ্ছা ভাইয়া, তো যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম সেটা নিয়ে একটু দেখি, যে ইমেজ সাইজ নিয়ে কথা বলছিলাম। ইমেজ সাইজটা শেষ করার পরে আমরা রেজুলেশনে যাব। তো ইমেজ সাইজ জিনিসটা কি? ইমেজ সাইজ হচ্ছে আমার একটা ইমেজের যতগুলা পিক্সেল আছে তার মানে সমষ্টি, ঠিক আছে? সমস্যা নেই। হ্যাঁ, বুঝতে পারছি। আমার একটা ইমেজে যতগুলা পিক্সেল আছে সবগুলা পিক্সেল একসাথে করলে আমরা যেটা পাবো সেটাকে বলে ইমেজ সাইজ। এখন এটা ফার্স্টে একটু উল্টাপাল্টা মনে হইতে পারে, কিন্তু আমরা একটু দেখি, ঠিক আছে, যে আমরা এই ইমেজের হাইট কত পাইছিলাম আর উইথ কত পাইছিলাম, 972 660, ঠিক আছে? তো আপনাদের কাছে কি মানে কাছে তো ফোন আছে তাই না? আপনাদের কারোর কাছে কি ফোন আছে আশেপাশে? আছে ভাইয়া, আমি ফোনে আছি, আচ্ছা, তো একটা একটু ক্যালকুলেশন, পিসি তো আছে। আচ্ছা ঠিক আছে, তো একটা ক্যালকুলেশন একটু করেন, তো করে আর কি বুঝতে পারবেন আপনারা যে কোনো ইমেজের সাইজ তার ডাইমেনশন যেটাকে বললাম হাইট এন্ড উইথ, ওইটা দেখে বের করতে পারবেন। বুঝতে পারছি। তো আমি একটু অ্যাডভান্স কাজ করে নিচ্ছি এইটা মানে দেখার জন্য, আর কিছু না। ডিটেলসে গেলে দেখা যায়। হ্যাঁ, এটা আর কি। তো ঠিক আছে, তো জিনিসটা অনেক মজার, ঠিক আছে। তো মনে হইতে পারে ভাইয়া এটা আসলে না দেখালেও পারতেন হাবি যাবি, কিন্তু আমি দেখছি অনেকে এটাতে ইন্টারেস্টেড, তাই আর কি। তো এখন আমরা আমাদের ইমেজ ডাইমেনশন কাকে বলে? ইমেজের হাইট এন্ড উইথ। তো আমরা হাইট এন্ড উইথ কিভাবে দেখলাম? এই যে এখানে যে ডক্স লেখা আছে না, ডিওসি, এখানে যদি ক্লিক করে হোল্ড করে থাকি সেক্ষেত্রে আমরা আমাদের ইমেজের সব ইনফরমেশন পেয়ে যাব। তো হাইট এন্ড উইথ কত পাচ্ছি আমরা? 972 ইন্টু 660, 670। তো এই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কত আসে? আচ্ছা, তো আসতে হচ্ছে 651240। আচ্ছা, তো আমাদের এই ভ্যালুটা আসলো, তাই না? তো এইটাকে বলা হয় আমাদের টোটাল পিক্সেল। এটা কি বলা হয়? আমাদের ইমেজের টোটাল পিক্সেল। তো একটা পিক্সেল মানে এক মানে আমাদের ডিজিটাল যে ইমেজগুলো আছে এগুলো হচ্ছে 3টা চ্যানেল দিয়ে তৈরি হয়। যে আমরা লেয়ারের পাশে চ্যানেল অপশনটা পাচ্ছি না, চ্যানেল। ভাই আপনার নেটে কথাটা খুব আটকে আটকে আসছে। ও আচ্ছা আচ্ছা, তো এখন ঠিক আছে ভাইয়া? নেটের প্রবলেম আই থিংক। বলতেছি, এবার অনেক সুন্দর। আচ্ছা, তো একটু দেখি তাহলে, যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে একটু জানাবেন ভাই, আপনার নেটে প্রবলেম করতেছে। তো যেটা বলতেছিলাম, আমাদের আমাদের ইমেজে টোটাল পিক্সেল আছে কত, দুইটা আমরা যদি মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল পিক্সেল। এখন যে একটা পিক্সেল 3টা চ্যানেলে কাজ করে, দেখতে মনে পাচ্ছেন? হয় একটা পিক্সেল 3টা চ্যানেলে কাজ করে, আমাদের রেড চ্যানেল থাকে, গ্রিন চ্যানেল থাকে, ব্লু চ্যানেল থাকে। 3টা চ্যানেল একসাথে হয়ে আমাদের কি করে ডিজিটাল একটা ইমেজ তৈরি হয়। তার মানে হচ্ছে
যে আমাদের যে এই ভ্যালুটা আছে যেটা দেখতে পাচ্ছি, তো এই ভ্যালুটা আবার এটা যেটা হবে সেটা হচ্ছে এই ভ্যালুটাকে আমরা 3 দিয়ে গুণ করব। কেন 3 দিয়ে গুণ করব? কারণ হচ্ছে এটা আবার তিনটা চ্যানেল হয়। আচ্ছা, জুবাই ভাই আবার আসছে, তো তার সাথে আমি একটু কথা বলি। হ্যালো জুবাই ভাইয়া। তো আমরা এটাকে 3 দিয়ে গুণ করলাম কেন? কারণ হচ্ছে আমাদের চ্যানেল আছে 3টা, ঠিক আছে? তো 3টা চ্যানেল একসাথে হয়ে আমাদের একটা আরজিবি ইমেজ তৈরি হয়। তো 3টা চ্যানেল মানে একটা পিক্সেল 3 বাইট মানে করতে পারে। একটা চ্যানেল মানে একটা যে আছে ইমেজ আছে, মানে ইমেজের যে একটা পিক্সেল আছে, এই পিক্সেল কি করতে পারে? 3 বাইট পর্যন্ত ধারণ করতে পারে। তো এটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা কত আসে? ভ্যালুটা আসে হচ্ছে 1953720, এত কি বাইট। বুঝলাম এতটুকু? হ্যালো? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এতটুকু তো বুঝলাম, তাই না? তো এখন এটাকে যদি আমরা ভাগ দেই সাপোজ 1024 দিয়ে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1024, যেটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে কিলো কেবি, কিলো বাইট। আর যে ভ্যালুটা পাবো সেটাকে, আর এরপরে আমরা যে কিলোবাইট যেটা পাচ্ছি এটাকে যদি আবার কি করি, এটাকে যদি আবার 1024 দিয়ে ভাগ দেই, তাহলে যেটা পাবো সেটাকে আমরা কি বলবো? মেগাবাইট। তো একটু নিচ দেখতে ক্যালকুলেশন করে দেখেন, আপনারা মেগাবাইট পাবেন 1.86, 1.86 এমবি। এই যে যেখানে আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি আমরা ওই ভ্যালুটাই পাচ্ছি। বুঝতে পারছি? যদি আপনাদের কোনো ডাউট থাকে একটু নিজে করে দেখেন, জিনিসটা সত্যি অনেক মজার। বুঝতে পারছি ব্যাপারটা? কারো কোনো কোশ্চিন থাকলে বলেন, ভাই এই জায়গায় বুঝলাম না। না, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তো বুঝলে ভালো। এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা আমাদের যে ইমেজটা আছে ইমেজের। না ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। ওই একটা ইমেজের হাইট এবং ওয়েটটা গুণ করলে যেটা পাওয়া যাবে সেটা মানে ততগুলো পিক্সেল আছে ওই ইমেজটা, এটাই তো বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, ততগুলো পিক্সেল আছে, আর পিক্সেল একটা পিক্সেল 3 বাইট হয়, কারণ হচ্ছে একটা পিক্সেল 3টা চ্যানেলে থাকে, 3টা চ্যানেল 1 বাইট করে 3 বাইট। এই জন্য আমরা আবার 3 দিয়ে সেটা গুণ করতে হয়। বুঝতে পারছি? জি। আর গুণ দিয়ে যেটা পাবো সেটাকে না, বাইট। এটা এটা ঠিক আছে, মানে আমার কিন্তু একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ ভাই বলেন। একটা ইমেজে পিক্সেল, একটা ইমেজে পিক্সেল কতগুলো আছে এটা কি গণনা করা যায় কিনা, এরকম আমার একটা প্রশ্ন ছিল। তাহলে আমি মনে হয় উত্তরটা আচ্ছা পেয়েছি আচ্ছা, যে জি জি জি। হাইট আর আপনার ওয়েট কে গুণ ডাইমেনশন। করলে যেটা পাওয়া যাবে ততগুলো পিক্সেল আচ্ছা, থাকে, হ্যাঁ? জি ভাইয়া, তো ডকুমেন্ট ডাইমেনশনে গেলে আপনি সেটা দেখতে পাবেন। বুঝছি, ডকুমেন্ট ডাইমেনশনে এটা দেখতে পাবেন। আচ্ছা, আমাদের এতটুকু তো ক্লিয়ার, তাই না? এখন কথা হচ্ছে এরপরে আমরা যেটাতে আসবো জি জি। সেটা হচ্ছে আমাদের ইমেজ সাইজ মোটামুটি শেষ। ইমেজ সাইজ কি? একটা ইমেজে যতগুলো পিক্সেল আছে এইটার সমষ্টিকে আমরা এটাকে ইমেজ সাইজ বলবো। এখন কথা হচ্ছে রেজুলেশন জিনিসটা কি? রেজুলেশন জিনিসটা কি? রেজুলেশন হচ্ছে আমার একটা লিনিয়ার ইউনিটে যতগুলা পিক্সেল থাকে। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাদের একটা লিনিয়ার ইউনিট মানে এক একক, এটা কত হইতে পারে? আপনার এটা 1 সেন্টিমিটার হইতে পারে, 1 মিলিমিটার হইতে পারে, 1 ইঞ্চি হইতে পারে। বুঝছি?
সেই জায়গায় যতগুলা পিক্সেল থাকে সেটাকে বলা হয় ওই ইমেজটার রেজুলেশন। বুঝতে পারছেন কথাটা? জি বুঝেছি। আচ্ছা, তো এতটুকু যদি বুঝি তো এই কথাটি একটু মাথায় রাখি যে আমরা এই রেজুলেশন যে জিনিসটা এটা একমাত্র ইউজ করি প্রিন্টিং এর ক্ষেত্রে। রেজুলেশন বলে যে জিনিসটা আছে এটা আমরা ইউজ করি একমাত্র প্রিন্টিং এর ক্ষেত্রে। এইটা আমাদের স্ক্রিনে মানে ইউজফুল না। এখন কথাটা শুনতে মানে উল্টাপাল্টা মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল মানে যেটা সাইকোলজি আর কি। তো এটার কারণটা কি আমি সেটা বলতেছি, সমস্যা নাই। এখন এতটুকু একটু বুঝি যে রেজুলেশন একমাত্র ইউজ হয় প্রিন্টিং এর ক্ষেত্রে, রেজুলেশন 100% ইউজলেস স্ক্রিনের ক্ষেত্রে। স্ক্রিনের ক্ষেত্রে ইউজলেস ঠিক আছে, কিন্তু আপনার যদি স্ক্রিনের রেজুলেশন বেশি হয় সেক্ষেত্রে আপনি যেটা দেখতে পাবেন, আপনি যখন কন্ট্রোল 1 দিবেন, কন্ট্রোল 1, ঠিক আছে, মানে 100% ভিউ, তো দেখতেছেন আমি এই ইমেজের ক্ষেত্রে 100% ভিউ এতটুকু পাচ্ছি, অল্প কিছু জায়গা। তো আমি যদি হাই রেজ ইয়েতে যাই, সেম ইমেজ, আমার ইমেজ সাইজটা দেখছেন 186 MB। তো এই সাইজের ইমেজগুলা যদি আপনি ওপেন করতে যান সেক্ষেত্রে অনেক প্রবলেমে পড়বেন, মানে আপনার যদি সিস্টেম ভালো না হয়। তো আমি এটাতে কন্ট্রোল 1 দিয়ে 100% ভিউ দেখছেন, আমি যখন হাই রেজুলেশনের ইমেজ ওপেন করলাম আমি যতগুলা মানে যতটুকু দেখতে পাবো, রেজুলেশনের ইমেজ যদি ওপেন করি আমরা টোটালটাই দেখতে পাচ্ছি। কিন্তু এটা হচ্ছে আপনার স্ক্রিন রেজুলেশনের উপর ডিপেন্ড করে, কিন্তু স্ক্রিনের ক্ষেত্রে রেজুলেশন জিনিসটা কাজের না, ঠিক আছে। আপনি 72 রেজুলেশনে যে জিনিসটা দেখতে পাবেন 300 রেজুলেশন দিয়ে সেম জিনিসটা দেখতে পাবেন। কথাটা বুঝতে পারছি? রেজুলেশন একমাত্র ইউজ করা হয় প্রিন্টিং এর ক্ষেত্রে। আমার কতগুলা পিক্সেল থাকবে পাশাপাশি। এখন কথাটা শুনতে ফার্স্টে আপনাদের একটু সমস্যা হইতেই পারে, এটা নরমাল, কারণ আস্তে আস্তে আপনারা যখন দেখবেন, আমরা যখন ওয়েবে টেমপ্লেটও করব, ঠিক আছে, ফটোশপে করব, ইলাস্ট্রেটরে করব, ওয়েব টেমপ্লেট কিভাবে করে, তো তখন দেখবো আমরা সব থেকে রেজুলেশন ইউজ করতেছি 72। কারণ হচ্ছে যে স্ক্রিনে রেজুলেশন ইন্ডিপেন্ডেন্ট, রেজুলেশন কাজ করে না স্ক্রিনের ক্ষেত্রে। যাই হোক, তো এতটুকু ক্লিয়ার? আপনাদের কোনো সমস্যা আছে কারো? কিছু বলতেছেন না, আশা করি নাই। আচ্ছা, আমাদের ঠিক আছে ভাইয়া, কন্টিনিউ কর। আচ্ছা, আমাদের মিটিং হচ্ছে আর মোটামুটি 1.5 মিনিটের মতো আছে, তারপর আমরা আবার জয়েন করবো, ঠিক আছে। এই ফ্রি ভার্সন ইউজ করতেছি সবাই, 40 মিনিট পর পর কেটে যাচ্ছে। যাই হোক, এখন আমরা দেখব যে সাপোজ আমাদের কাছে আর কি একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমরা কিভাবে রেজুলেশন চেঞ্জ করতে পারি, কখন কি করব, প্রিন্ট প্রোডাকশনের ক্ষেত্রে কখন কোনটা কাজে লাগাবো, এসব হাবিজাবি দেখবো। মেইনলি আমরা এই যে ইমেজের মধ্যে যে দেখি, যদি এই কমেন্ট একটু দেখি ইমেজ সাইজ, এই জায়গায় যা কিছু আছে আমরা আজকে এই জিনিসটা কভার করব। তার সাথে যদি টাইম থাকে সেক্ষেত্রে আমরা ক্রপ টুল আজকে দেখবো, মনে হয় না টাইম পাবো, যদি টাইম থাকে সেক্ষেত্রে আমরা দেখবো। কারণ ডায়লগ বক্সটা ছোট হলেও ডায়লগ বক্সে অনেক কাজ আছে, আমরা এগুলো একটু দেখবো, ঠিক আছে। তো আন্ডার 1 মিনিট, তো আমরা একটু জয়েন করি, ঠিক আছে। আবার কেটে দিচ্ছি আমি, আপনারা একটু দয়া করে আবার জয়েন করেন। আসতেছে, সে আসুক। তো ঠিক আছে, জি শুরু করেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমরা মোটামুটি অনেক কিছুই দেখছি। তো এগুলো একদম বেসিক জিনিসপত্র, আর অনেকেই জানে অনেকেই জানে না, সেজন্য আর কি বলা। তো এখন কথা হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে এমন হয় যে সাপোজ এই ইমেজটার ক্ষেত্রেই আমরা যেটা দেখতেছি যে এটার সাইজ অনেক ছোট, তাই না, 1.86 MB, তার মানে এই ইমেজে পিক্সেল কম, অনেক কম আছে। তো ইমেজটার যেহেতু পিক্সেল কম সেহেতু রেজুলেশন অনেক কম, এতটুকু তো ক্লিয়ার, তাই না। আমাদের যে ইমেজ সাইজ আমরা যে নিচে দেখতে পাচ্ছি যে 1.86 MB। তো সাপোজ আমরা চাচ্ছি যে, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই ইমেজটার রেজুলেশনটা বাড়াইতে যাচ্ছি। তো কোনো একটা
লো রেজ, যেটাকে মানে রেজলিউশন কম থাকে সেই ইমেজকে বলা হয় লো রেজ ইমেজ, ঠিক আছে? তো কোন একটা লো রেজ ইমেজকে যদি আমরা হাই রেজ ইমেজ বানাইতে চাই তাহলে যে প্রসেসটাকে বলা হয় আপ স্যাম্পলিং। কি বলা হয়? আপ স্যাম্পলিং, ঠিক আছে? আর কোন একটা হাই জি। রেজলিউশনের ইমেজকে যদি আমরা কি করি, সেটাকে যদি আমরা রেজলিউশন কমাই দেই সেটাকে বলা হয় ডাউন স্যাম্পলিং। আর যে প্রসেস একে বলা হয় রিস্যাম্পলিং। বুঝতে পারছি? একে কি বলা হয়? রিস্যাম্পলিং। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আমরা এখন দেখি যে এইগুলা কি আসলে, যেগুলা মানে কথা বললাম, আপ স্যাম্পলিং কি জিনিস, ডাউন স্যাম্পলিং কি জিনিস, আর রিস্যাম্পলে কি যে কোনো একটা করলে এটাকে রিস্যাম্পলিং বলে, আর ইন্টারপোলেশন নামে আরেকটা নাম আছে। তো এই টার্মগুলো একটু দেখবো আর এগুলা কি সেটা একটু বোঝার চেষ্টা করবো। তো তার আগে যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইমেজটার একটা কপি নিয়ে নিব, যেন আমরা অরিজিনাল ইমেজটার সাথে আমরা ওই ইমেজটা আর কি কম্পেয়ার করতে পারি। তো কপি কিভাবে নিতে পারি? ইমেজের মধ্যে যদি আমরা যাই, দেখতে পাচ্ছি আমি ইমেজের মধ্যে গেলাম, ইমেজের মধ্যে যদি যাই তাহলে এখানে একটা পাবো, অপশন পাবো, সেটা ডুপ্লিকেট, ঠিক আছে? ডুপ্লিকেটে ক্লিক করলে আমাদের যে ইমেজটা আছে এটার একটা কপি নিতে পারতেছি। এই যে কপি যদি ক্লিক করি তাহলে কি হলো, আমাদের এই যে এই ইমেজটা একটা কপি নিলাম, এটা পাশাপাশি রাখি দেখার সুবিধার জন্য। তো এই ইমেজের একটা কপি এখানে নিয়ে নিলাম, সেম দেখতেছি 1.86 1.86 সবকিছু সেম, জাস্ট রাখলাম কম্পেয়ার করার জন্য। এই এই আর কি। তো আচ্ছা, আমরা কি করতে যাচ্ছি? আমরা যাচ্ছি যে এই ইমেজটাকে আপ স্যাম্পলিং করতে, কারণ আমরা দেখতে পাচ্ছি ইমেজটা অনেক ছোট, ইমেজটা সাইজ অনেক ছোট, পিক্সেল অনেক কম, যার জন্য রেজলিউশনটা কম। তো আমরা যদি চাই কোন একটা ইমেজের আপ স্যাম্পলিং করতে, মানে রেজলিউশন বাড়াইতে, তাহলে আমাদের কোথায় যেতে হবে? এতক্ষণ যেখানে গেছি সেখানে ইমেজ সাইজ যে কমেন্ট আছে সেখানে। ইমেজ সাইজ কমেন্টটা কোথায় পাবো? ইমেজের মধ্যে পাবো। যে মেনু বার আছে, মেনু থেকে আমরা ইমেজের মধ্যে যাব, অথবা শর্টকাট কিটাও মনে রাখতে পারি, কন্ট্রোল অল্ট আই, ঠিক আছে? কন্ট্রোল অল্ট আই। তো প্রথম দিকে এত শর্টকাট একটু সমস্যা হতে পারে, আমরা আস্তে 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 এগুলোর সাথে ইউজ টু হয়ে যাব, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা কি চাচ্ছি, এটা বাড়াইতে। তো একটা জিনিস একটু দেখি, যে আমরা প্রথম দুই অপশনটা দেখছি তাই না, যে উইথ হাইট, এই দুটো সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। তারপর আমরা যেটা দেখছিলাম যে রেজুলেশন, এটা সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া আসছে। তো রেজুলেশন যেটা আছে, রেজুলেশনের ইউনিটটা কি? পিক্সেল পার ইঞ্চ ফার্স্টে বলছিলাম। তো রেজুলেশন মানে হচ্ছে একটা লিনিয়ার কোন ইউনিট, এখানে দেখাচ্ছে ইঞ্চি, অথবা আমরা যে কোনো এই যে সেন্টিমিটারে যেতে পারি, অথবা আপনার ইচ্ছা যে কোনো ইউনিটে, যে আমার 1 ইঞ্চিতে কতগুলা পিক্সেল আছে সেটাকে বলা হয় রেজুলেশন। এখন আমরা দেখতেছি আমাদের 1 ইঞ্চিতে 100টা পিক্সেল এখানে আছে, যার জন্য এটাকে আমরা লো রেজ ইমেজ বলছি। তো ঠিক আছে, তারপরে এখন যদি আমরা একটু দেখি, আমরা যদি এই রেজুলেশনটা চেঞ্জ করে দিই, রেজুলেশনটা সাপোজ আমরা 360 করি, 360 করে দিলাম, তাহলে কি হলো একটু দেখেন, আমার ইমেজ সাইজ ঠিকই থাকলো তাই না? মানে আমাদের ইমেজের হাইট আর উইথ ডাইমেনশন যেটাকে বলে, এটা ঠিক আছে না? আগে যেটা ছিল সেটাই আছে তাই না? খেয়াল করছেন কি কেউ? জি ভাইয়া। খেয়াল করছি। আমাদের আচ্ছা আরেকবার আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আমাদের এইটা ছিল আগে, দেখেন ইমেজের যেটা ডাইমেনশন বলে, এটাকে ডাইমেনশন সেম। তো ডাইমেনশন সেম রাখার পর আমরা যদি করি, আমরা যদি রেজুলেশনটা বাড়াই দেই, সেক্ষেত্রে কি হলো, ডাইমেনশন সেম সেম থাকা সত্ত্বেও আমাদের ইমেজের রেজুলেশনটা বাড়লো। এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব একমাত্র ওই একটাই, যে ফটোশপ কি করতেছে, এই ইমেজে পিক্সেল মানে বসাইতেছে, বুঝতে পারছি? মানে সে পিক্সেল ক্রিয়েট করে দিচ্ছে, সেজন্য কি হচ্ছে, ইমেজের মানে ডাইমেনশন সেম আছে কিন্তু আমার রেজুলেশনটা এই জন্যই বাড়তেছে। তো এই যে প্রসেসটা, একেই বলা হয় রিস্যাম্পলিং, বুঝতে পারছি? এই কি বলা হয়? রিস্যাম্পলিং। তো এই যে যে চেক বক্সটা আছে এটাই হচ্ছে রিস্যাম্পল করে থাকে। তো আমরা আরেকটা একটু एग्जांपल দেখি, আমরা যদি রিস্যাম্পল অপশনটা তুলে দেই, মানে চেক বক্সটা যদি তুলে দেই, তাহলে যেটা হলো, আমি যদি আমার রেজুলেশনটা বাড়াই দেই তাহলে দেখেন কি হয়, একটু খেয়াল করে দেখেন, আমার ইমেজ সাইজ কমে গেছে তাই না? মানে ইমেজের যে ডাইমেনশন এটা কমে গেছে না? না বুঝলে একটু কোশ্চেন করেন। জি ভাইয়া বলেন।
যে আমার যদি রেজুলেশন আগে যেটা ছিল এটা যদি আমি এখন বাড়াই দিই, দেখেন কি হয়, আমাদের ইমেজের ডাইমেনশনটা কমে যাচ্ছে। তার মানে কি হচ্ছে যে সাপোজ আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে একটা, এইটা হচ্ছে একটা, সাপোজ আমরা ছোটবেলায় খেলতাম না, কি বলে ওটাকে, পাজেল খেলতাম না, যে ঘোরানো 9টা থাকতো, এইভাবে আপনারা চিন্তা করতে পারেন। যখন আমি এটাকে টেনে ছোট করে দিচ্ছি, এর মধ্যে কি হচ্ছে, পিক্সেল গুলা আটাটি করে থাকতেছে না, তার মানে আমার রেজুলেশনটা বেড়ে যাচ্ছে, 1 ইঞ্চিতে বেশি পিক্সেল থাকতেছে। আর এখন যদি আমি এই পিক্সেলটা মানে আমার রেজুলেশনটা কমাই দিই, তারপর 72 করি, দেখতেছেন আমার কি হলো, ইমেজ ডাইমেনশন চেঞ্জ হয়ে গেল, মানে ইমেজটা বড় হয়ে গেল, মানে আমার 1 ইঞ্চিতে এখন 72টা থাকতেছে। এই কাজটা যদি রিস্যাম্পল চেকবক্সটা যদি আমি তুলে দিই, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করি, আমার ইমেজ সাইজ কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে আমার যতগুলা ইমেজে পিক্সেল ছিল অতগুলাই আছে, আমি জাস্ট ছোট বড় করে দেখতেছি যে কোনটার সাইজ কত, বুঝছি? জি ভাইয়া। কিন্তু আমরা যদি চাই যে না, আমরা এটা চাচ্ছি না, আমার সাইজ ঠিক থাকবে, মানে হাইট উইথ ঠিক থাকবে, কিন্তু আমরা পিক্সেল আরো চাচ্ছি, সেক্ষেত্রে আমরা রিস্যাম্পল চেকবক্সটা অন করে পিক্সেলটা মানে আমাদের রেজুলেশনটা বাড়াই দিব। এই যে কাজটা করে, এ কি করে, আমাদের ইমেজে পিক্সেল অ্যাড করে, বুঝছি? কিন্তু অ্যাড করার কয়েকটা সিস্টেম আছে। এই সিস্টেমগুলো কি, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো অনেকগুলো অপশন আছে এখানে। আমি এখন সব অপশন সম্পর্কে যদি বলতে যাই তো অনেক টাইম লাগবে। আমি জাস্ট আপনারা কোনটা ইউজ করলে বেস্ট হবে, মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে কোন অপশনগুলো ইউজ করলে সবথেকে বেস্ট রেজাল্ট পাবেন সেটা ইউজ করতে পারেন, বুঝছি? তো যখন আমরা রেজুলেশন বাড়াবো এই সিস্টেমটা, হ্যাঁ ভাই বলেন। তার মানে ভাই আমরা কোনো একটা কোনো ছবিকে রেজুলেশনের মানে এই রিস্যাম্পলের মাধ্যমে কোয়ালিটিফুল করতে পারবো। জি জি জি, হ্যাঁ এইটাই। তো আমরা যখন মানে এখন তো বেসিক বলতেছি, একটু পরে আরো ডিপে যাব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলা, কিন্তু একটু মনোযোগ সহকারে সবাই একটু লক্ষ্য করেন যেগুলো বলা হচ্ছে। তো ঠিক আছে, আমরা এখন রিস্যাম্পলের কয়েকটা সিস্টেম আছে, মেথড আছে। তো আমরা এই ইমেজের ক্ষেত্রে যে রিস্যাম্পলটা ইউজ করতেছি এটাকে বলা হয় আপ স্যাম্পলিং, বুঝতে পারছি? আমরা কি করতেছি, রেজুলেশনটা বাড়াই দিচ্ছি, তাই না? মানে আমরা পিক্সেল, রেকর্ডিং দিছেন? হ্যাঁ ভাই রেকর্ডিং আছে। তো আমরা কি করতেছি, পিক্সেল অ্যাড করতেছি ইমেজে, এটাকে বলা হয় আপ স্যাম্পলিং। তো আপ স্যাম্পলিং এর ক্ষেত্রে সবথেকে বেস্ট রিস্যাম্পল যে মোড আছে সেটা হচ্ছে অটোমেটিক, ঠিক আছে? অটোমেটিক যেটা করে আমি এটা বলে দিচ্ছি, আগে অটোমেটিক যদি আমাদের দেয়া থাকতো তাহলে এটা বাই কিউবিক স্মুথ, যেটা স্ট্যান্ডার্ড বাই কিউবিক যে মেথডটা আছে এটা ইউজ করতো, কিন্তু বর্তমানে সিসি 15 থেকে নাকি 17 থেকে এটা কি করে, বাই কিউবিক এই শার্পনার যেটা আছে না, এই মেথডটা ইউজ করে। দেখেন আমি যদি দুইটাতে যাই, অনেক ছোট একটা পরিবর্তন, কিন্তু অটোমেটিক্যালি যদি দিয়ে থাকে তাহলে মানে বাই ডিফল্ট ওই অপশনটাই কাজ করে, বুঝছি? তো রিস্যাম্পল মানে আপ স্যাম্পলিং এর জন্য এই অপশনটা বেস্ট, বুঝছি কথাটা? তো এখন অটোমেটিকটাই। হ্যাঁ, অটোমেটিকটা আপনারা মানে গো টু মেথড আর কি, যেটাকে বলে, ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই ডায়লগ বক্সটা কেটে দিই, কেটে আমরা দুটো ইমেজের মধ্যে একটু কম্পেয়ার করব। আমরা পাশে যে ইমেজটা আছে একটু দেখি এটার কত, এটা দেখতে পাচ্ছি, এটা সাইজ কত, 186 এমবি, আর এটা হচ্ছে 1.86 এমবি। আমরা এই ওইটার যে রেজুলেশন, ওই ইমেজের রেজুলেশন আর এই ইমেজের রেজুলেশন সেম করে দেখবো আসলে সমস্যাটা কোথায়। আমরা যদি আপ স্যাম্পলিং করি যে কোনো ইমেজের, আমাদের এখন যতটুকু ধারণা যে আমরা ছোট একটা ইমেজ তুলে ওটাকে আপ স্যাম্পলিং করে তো হাই রেজুলেশন বানাই ফেলতে পারি, এইটা আমাদের মাথার মধ্যে এখন আছে না? কিন্তু এটার মধ্যে একটা সমস্যা আছে। যদিও আগে যখন সিসি ইউজ আমরা করতাম, আচ্ছা আমি আগে একটা কথা বলি, আমি সিসি ইউজ করছি, তারপর CS6 ইউজ করছি, তারপর যখন একদম ফার্স্ট ভার্সন গুলা ছিল, যে আমি 7 থেকে ইউজ করছি, 7, 8 ফটোশপ, এগুলো সব ইউজ করছি। তো মোটামুটি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো আগের যে আপ স্যাম্পলিং যে সিস্টেমটা ছিল ফটোশপের, এটার কোয়ালিটি অনেক খারাপ ছিল আগের। এখন মোটামুটি ভালো করছে, কিন্তু এতটা ভালো এখন পর্যন্ত করতে পারে নাই তারা। তো যার জন্য দুটো ইমেজ পাশাপাশি রেখে আমরা একটু কম্পেয়ার করব। তে এই ইমেজের রেজুলেশন আর পাশের ইমেজের রেজুলেশন আমরা সেম করব, সেম করে দেখবো আসলে পার্থক্যটা কোথায়, কোথায় সমস্যাটা হচ্ছে, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা আবার কি করতেছি, কন্ট্রোল অল্ট আই দিয়ে আমরা ইমেজ সাইজ কমেন্টে ঢুকলাম,
কমেন্টে ঢুকে আমরা রিস্যাম্পল করব, অবশ্যই রিস্যাম্পল চেকবক্স ওপেন করে আমরা আমাদের যে রেজুলেশন আছে এটা 1000 করে দিব। কি করলাম? 1000 করলাম। আমার ইমেজ সাইজ সেম হইছে 186 এমবি, মানে পাশের ইমেজের সাইজের মতো হইছে তো, তাই না? না বুঝলে ভাইয়া বলবেন, ভাইয়া বুঝি নাই। তো ঠিক আছে, এবার আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে এখন কিছুক্ষণ লোডিং নেবে, হ্যাঁ, কারণ হচ্ছে এটা রিস্যাম্পল করলেও কিন্তু আমার সিস্টেম অনেক ফাস্ট। আপনারা ফার্স্ট প্রথম দিনই দেখছিলেন, তো আমার তাড়াতাড়ি হয়ে গেলে আপনাদের কিন্তু একটু বেশি সময় লাগতে পারে। এখন আমরা একটু জুম করি ইমেজে, জুম করে বার্ডস আই ভিউ যাই, এইচ প্রেস করে বার্ডস আই ভিউ যে আমরা তার ফেসটা একটু দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার ফেসটা একটু দেখি। তো ফেসটা যদি একটু খেয়াল করি, তো মোটামুটি কি দেখতে পাচ্ছি, যে পাশের ইমেজটাতে যাই, পাশের ইমেজটাতে যদি আমরা জুম করি একটু দেখি, তার তার ফেসটাতে আমরা আসলাম। এই দুটি ইমেজের মধ্যে পার্থক্য বুঝতেছি। এটা আমার মানে দেখতেছি 1.86 এমবি ওই ফাইলটা, আর এটা হচ্ছে আমরা রেজুলেশন হাই করে দিলাম, মানে বেটার রেজাল্টটা তো পাইছি, তাই না? জি ভাইয়া। কিন্তু যদি আমরা অরিজিনাল যেটা স্ক্যান করা হাই রেজুলেশন ওটার সাথে কম্পেয়ার করি, তাহলে অ্যাকচুয়াল পার্থক্যটা বুঝতে পারবো যে আমাদের সমস্যাটা কোথায়। যে আমি একটু আগে যে বললাম যে ফটোশপ অনেকটা আপডেট হয়েছে, কিন্তু এতটা আপডেট হয় না এখন পর্যন্ত। দেখি, এটা হচ্ছে অরিজিনাল হাই রেজুলেশন ইমেজ, আর এটা হচ্ছে আমরা আপ স্যাম্পলিং করে বানাইছি। দুইটার মধ্যে তো অনেক পার্থক্য, এটুকু তো বুঝতেছি, তাই না? এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে প্রত্যেকটা তার সম্পর্কে আমরা বুঝতে পারতেছি। আর এইটাতে ঠিক আছে, অনেকটা আমরা ট্রাই করছি, কিন্তু এর বেশি ভাইয়া অরিজিনাল ফাইলের মধ্যে তো কোনোভাবে পসিবল না। না না না, এটা সম্ভব না। তো এই জন্য যেটা বলা হয়, মানে ফটোশপের আপনারা যদি কোনো ব্লগ ফলো করেন, তাহলে তারাও যেটা বলবে সবসময় আপনি চেষ্টা করবেন যে হাই রেজুলেশনে সবকিছু করার, ঠিক করার, বুঝতে পারছি? কারণ আমরা যতই যাই করি, আপ স্যাম্পলিং করি, যত মেথড ইউজ করি, অরিজিনালটার কোয়ালিটির কাছাকাছি আমরা যেতে পারবো না। বুঝছি কথাটা? আচ্ছা, মানে এই জিনিসটা তো ক্লিয়ার হলো, তাই না এখন? জি আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা যেটা করি, মানে সচরাচর সব থেকে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে ডাউন স্যাম্পলিং। যেটা যে কোনো একটা হাই রেজুলেশনের ইমেজ, এটাকে আমরা ডাউন স্যাম্পলিং করে দিই। তো এইটা কনভার্ট। ডাউন, আমরা এখন আপ স্যাম্পলিং যেমন করলাম, এমন ডাউন স্যাম্পলিংও করা যায়। তো ডাউন স্যাম্পলিং কেন করি সেটা বলি। যদি আমাদের ইমেজটা হাই রেজুলেশনের থাকে, সাপোজ অনেক বেশি, সাপোজ এই ইমেজের ক্ষেত্রে বলি যে আমাদের 1000 হচ্ছে এটা রেজুলেশন, 1000 পিপিআই, যেটাকে বলে পিক্সেল পার ইঞ্চ। এখন যদি আমরা এটা প্রিন্টিং এর ক্ষেত্রে দেই, তো সেক্ষেত্রে তো 1000 তো প্রিন্টিং করতে গেলে আমার একবারে প্রিন্টারে কালি শেষ হয়ে যাবে, তাই না? এটা প্রবলেম। আমরা এটাই কি করব, ডাউন স্যাম্পলিং করে মানে ছোট বানাই ফেলবো, তাই না? কিন্তু সুবিধাটা কি, ডাউন স্যাম্পলিং যদি আমরা করি কোন হাই রেজুলেশন ইমেজ, এটার কোয়ালিটিটা লস হয় না। কথাটা কি বুঝতে পারলাম? জি ভাইয়া। এখন আর আবার বলতেছি, আজকে যেগুলা বলতেছি এগুলা টোটাল বেশিরভাগই থিওরিটিক্যাল, কিন্তু আপনারা যদি প্রিন্টের ক্ষেত্রে এগুলা একটু ইউজ করে দেখেন, তাহলে আমার কথাগুলো আপনাদের কাছে ক্লিয়ার হবে আমি কেন এই কথাগুলো বলতেছি। ভবিষ্যতে আপনারা এমন টাইপের অনেক প্রবলেম ফেস করবেন। তো ঠিক আছে, এখন একটু দেখি আমরা এই দুইটা ইমেজকেই, যেটা আছে এই দুইটা ইমেজকে আমরা ডাউন স্যাম্পল করে দেখবো আসলে কি হচ্ছে, আসলে আমাদের কাজটা কি হচ্ছে। বুঝতে পারছি? সাপোজ আমার এটা কি আছে, হাই রেজুলেশন একটা মানে ইমেজ, দেখে তো বুঝতেছি 1000। তো এইটাকে আমরা প্রিন্টের ক্ষেত্রে ইউজ করব। প্রিন্টের ক্ষেত্রে আমরা তো জানি, আমাদের যদি বাসায় অথবা অফিসের কোনো ভালো প্রিন্টার থাকে, ইনজেক্ট প্রিন্টার থাকে, তাহলে ওটার প্রিন্টের যে মানে ক্যাপাবিলিটি, সেটা কত রেজুলেশন একজন বলেন শুনি। 100 থেকে 360। ভাইয়া 200। 300 থেকে 360। 200। জি ভাইয়া। 300 থেকে 360 ইনজেক্ট প্রিন্টার যেটা,
তো এইটা আমরা কিভাবে করব সেটা একটু দেখি। আমরা সবকিছু কিন্তু আজকে একটা জিনিস দিয়ে দেখতেছি, বুঝছি। আমি ফার্স্টের দিনে একটা কথা বলছিলাম যে আমি যদি আপনাকে টোটাল ফটোশপ শিখাইতে যাই, ইলাস্ট্রেটর না, জাস্ট ফটোশপ, তাহলে আমার অনেক দিন সেসব লাগবে, বুঝছি। কারণ জিনিসগুলো অনেক বড়। আজকে আমরা এই একটা অপশনে কিন্তু দেখতেছি এতক্ষণ হলো, এখনো শেষ হয় নাই। তো দেখি আমাদের এটা রেজুলেশন আছে কত দেখতে পাচ্ছি, রেজুলেশন আছে হচ্ছে অনেক বেশি, মানে 1000 আছে। তো সাপোজ একটু ভাবেন, আমি কথাগুলো একটু বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন আর একটু সাথে সাথে চিন্তা করেন। হ্যাঁ, আপনি A4 সাইজের একটা পেজে, সাপোজ আপনি কি করতে চাচ্ছেন, A4 সাইজের একটা পেজে আপনি আপনার ইমেজটা প্রিন্ট করতে যাচ্ছেন, অথবা আপনার আছে হাইট উইথ, আপনার মাইন্ডে আছে আমার ইমেজের হাইট এতটুকু হবে, উইথ এতটুকু হবে। সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করব কিভাবে জিনিসটা, মেথডটা একটু মনে রাখেন, কারণ ফার্স্টের দিকে এটা প্রবলেম হয়। আমরা রিস্যাম্পল যে চেক বক্সটা আছে না, রিস্যাম্পল চেক বক্সটা তুলে দিব। তুলে দিলে যে কাজটা হবে, একটু মাথায় মানে একটু মনোযোগ সহকারে শুনেন, যদি আমি তুলে দেই তাহলে যেটা হবে এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ মডিফিকেশন, মানে আমার ইমেজের পিক্সেল গুলো কিন্তু চেঞ্জ হবে না, কিন্তু আমি হাইট উইথ রেজুলেশন সবকিছু চেঞ্জ করতে পারবো। বুঝছি কথাটা? তো জি, বুঝেছি। আচ্ছা, এখন আমরা যদি এটা রেজুলেশন কমাই দিই, সাপোজ 360 করে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমার ইমেজের সাইজ অনেক বড় হয়ে গেল না, 27, মানে মানে উইথ হলো 27 ইঞ্চি আর হাইট হলো 18 ইঞ্চি, মানে বিশাল বড়। আমরা তো এটা চাচ্ছি না। সেজন্য কি করব, আমরা এখন রিসেম্বল চেক বক্সটা মানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখন যদি আমরা এই সাইজটা চেঞ্জ করে দিই, আমাদের ইচ্ছা মতো যদি 12 করে দেই, তাহলে মোটামুটি একটা, এটাকে কি সাইজ বলে, লেটার সাইজের মতো একটা আমরা কি পেয়ে গেলাম, একটা সাইজ পেয়ে গেলাম। মানে লেটার সাইজে করতে পারি, A4 সাইজে করতে পারি, বুঝতে পারছি। একটা প্রিন্টের মানে প্রিন্ট করার মতো একটা সাইজে তো নিয়ে আসলাম, বুঝছি। জিনিসটা আমি খুব তাড়াতাড়ি করলাম। জিনিসটা আপনারা যখন একটু শিখবেন, একটু বুঝবেন, তখন নিজেরা খুব তাড়াতাড়ি করতে পারবেন, কিন্তু মেথডটা একটু মনে রাখবেন। যে এখন দেখেন আমার যে ইমেজের যে মানে ইমেজ সাইজ, সেটা দেখেন আগে ছিল কত, 186 MB, এখন কত হয়ে গেল, 36 MB। তো কারোর কোনো কোশ্চিন আছে কি, যে ভাই বুঝি না, আরেকবার দেখালে ভালো হয়। না ভাই, ঠিক আছে। এখন যদি আমরা ওকে দিয়ে দেই, তাহলে আমার ইমেজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা প্রিন্টের জন্য ইমেজটা এখন রেডি হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম কোয়ালিটির কথা, তো কোয়ালিটি যদি আপনি যদি একটু খেয়াল করেন, তাহলে কোয়ালিটি দেখতে পাবেন অনেক বেটার একটা কোয়ালিটি আপনি মানে প্রিন্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি এই যে এই ইমেজটা যেটা আমরা আপ স্যাম্পলিং করে বানাইছি, এটাকে যদি আমরা আগের মতো করি, সাপোজ যে যেমন করলাম, তো করি একটু দেখাই, আসলে মুখের কথা বিশ্বাস না করে প্র্যাকটিক্যাল করলে আরো ভালো মনে থাকবে। যে যেটা একটু আগে করছিলাম আমরা সেটাই করব। আমরা এটা রেজুলেশন যেটা, সেটা মানে মোটামুটি প্রিন্ট করার জন্য একটা রেজুলেশন দিলাম। তারপর আমরা এটার সাইজ 12 করে দিলাম। 12 করে আমরা ওকে দিয়ে দিলাম। দেখেন সাইজ কিন্তু সেম দেখতে পাচ্ছি, 36.8। তো সেম হওয়ার পরেও আমরা যদি একটু দেখি মানে ইমেজটার কোয়ালিটির কি অবস্থা, তাহলে দেখতে পাবো, মোটামুটি আইডিয়া পেয়ে যাবো যে এই দুইটার মধ্যে পার্থক্য। আমার ইমেজের সাইজ সেম, রেজুলেশন সেম, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি। যে এই ইমেজটা প্রিন্ট করলে আমার মানে মানে দেখতে কেমন লাগবে, আর এই ইমেজটা প্রিন্ট করলে আমার দেখতে কেমন লাগবে। তো এট লাস্ট যেটা কথা, এতক্ষণ যতটা কথা বললাম, যে সবসময় আমরা যেটা কাজ করার ট্রাই করব, যে হাই রেজুলেশনের ইমেজ সবসময় আমাদের যে ডিভাইস ইউজ করি, স্ক্যানার ইউজ করি, যেটা ইউজ করি, হাই রেজুলেশনের ইমেজ নিয়ে কাজ করার ট্রাই করব সবসময়, বুঝতে পারছি। তাহলে তাহলে আমরা যেই কাজই করি সবসময় বেস্ট রেজাল্টটা পাবো। এখন একটা কথা আমি বললাম যে ডাউন স্যাম্পলিং আমরা মোস্ট অফ দা টাইম করব, ঠিক আছে, কিন্তু আপ স্যাম্পলিং আমরা নরমালি করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপ স্যাম্পলিং করি আমরা। সেই ক্ষেত্রগুলা কি, যে সাপোজ আপনি একটা ছবি মানে এমন একটা জায়গায় আপনি একটা মানে ছবি তুলছেন, যে জায়গায় আর আপনার যাওয়ার পসিবিলিটি নাই। সাপোজ যে আমরা জানি যে চাঁদে নীল আর্মস্ট্রং গেছিল, তাই না? এখন সে ওখানে যে যে ছবিটা তুলছে, ওটা কি সে আবার তুলতে পারবে, যে মানে পসিবল আর?
তো এখন ওই সিচুয়েশনের ইমেজগুলা যদি লো রেজুলেশনের হয়, সেক্ষেত্রে তো আমাদের ওটাকে কি করতে হবে, হাই রেজ তো করতে হবে, তাই না? মানে এই মানে স্পেসিফিক এই সব সিচুয়েশনের ক্ষেত্রে আমরা এই মেথডটা ইউজ করে থাকি। তো এখন আমরা তাহলে দেখি যে যদি আমরা মানে আসলে আপনারা যখন মার্কেট প্লেসে যাবেন অথবা যে যেটাই করেন সমস্যা নাই, গ্রাফিক্সের সাথে যদি থাকেন তো এমন প্রবলেম ফেস করতে হবেই, বুঝছি। মানে এমন ক্লায়েন্ট আপনারা পাবেনই যে এসে বলবে যে ভাই এরকম এরকম সমস্যা, আপনি কি করবেন আপনি জানেন, কিন্তু আপনি এটা ঠিক করে দেন। তো সেই মানে এমন যদি আমরা কোনো ইয়েতে মানে প্রবলেম ফেস করি, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যে মেথড ইউজ করবো সেটা আমি একটু দেখাচ্ছি। এটা একটা ফেমাস ছবি, তো আপনারা মানে অনেকেই মানে জানেন যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রথম চাঁদের ছবি তোলা হয়েছিল, দেখা যাচ্ছে ইমেজটা। জি ভাই। তো এই ইমেজটা দেখতে পাচ্ছি যে সাইজ অনেক ছোট, দেখতে পাচ্ছি যে 5.61 MB, অনেক ছোট একটা ইমেজ। তো এই ইমেজটা তো আর তো ওই জায়গায় যে তোলা তো সম্ভব না, তাই না? যেহেতু সম্ভব না, সেক্ষেত্রে আমাদের ইমেজটা রেজুলেশন বাড়াইতে হবে। তো এইসব স্পেশাল কেসে আমরা নর্মালি আপ স্যাম্পলিং জিনিসটি ইউজ করি। তো আপ স্যাম্পলিং ইউজ করার কিছু মেথড আছে, এটা একটু মাথায় রাখি। ইউজ করার কিছু মেথড আছে। মেথডটা কি, আমরা যদি ইমেজে যাই, ইমেজ থেকে ইমেজ সাইজ গেলাম, ইমেজ সাইজে যে আমরা দেখতেছি এটা রেজুলেশন মাত্র 100, যেটা মানে খুবই খারাপ অবস্থা বলতে গেলে। তো আমরা ফার্স্টে রেজুলেশনটা বাড়াই দিতে পারি। বাড়াই কত দিতে পারি, নরমালি রিজনেবল 360 করে দিলাম। তো করার পরে একটু খেয়াল করি, মানে অবস্থাটা দেখতেছি আমার ইমেজের, মানে এটাকে যেটা দেখতেছি না ছোট ছোট কিছু কিছু জিনিস, এটাকে বলা হয় নয়েজ। তো নয়েজ সম্পর্কে আর আইডিয়া আছে? আচ্ছা, যারা ফটোগ্রাফি করি তাদের অবশ্যই আইডিয়া থাকার কথা। ইমেজের মধ্যে আমরা যখন এই কাজগুলা করি, সেক্ষেত্রে আমরা যে ছোট ছোট মানে দেখতে পাচ্ছি, ডট দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় নয়েজ। তো হাই মানে কোনো লো রেজুলেশনের ইমেজ যখন আমরা আপ স্যাম্পলিং করি, তো সব থেকে প্রবলেম যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে ক্রোমাটিক অ্যাবেরেশন একটা, ওটা কি জিনিস আমরা পরে দেখবো। আর এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে নয়েজ। তো এই ক্ষেত্রে আমাদের সব থেকে বেস্ট ওয়ে কোনটা হবে, এটা আগে ছিল না ফটোশপ, এটা একটা নতুন অপশন, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি যে প্রিজার্ভ ডিটেইলস 0.2, এই জিনিসটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের একটা এডিশনাল অপশন আসবে যে নয়েজ মানে রিডাকশন, যেটা নয়েজ কমানোর আমাদের কাজ করবে। রিডিউস নয়েজ যে অপশনটা, এটা হচ্ছে আমাদের নয়েজ কমাবে। তা আমরা যদি একটু দেখি, আমরা যদি 100% নয়েজ কমাই দিই, আমি জানি না স্ক্রিনে কতটুকু পার্থক্য বোঝা যাচ্ছে, তার হেলমেটের দিকে একটু খেয়াল করি, মানে ভিডিওতে কতটুকু পার্থক্য বোঝা যাচ্ছে আমার মানে আইডিয়াটা নাই, কিন্তু আমি আমার স্ক্রিনে অনেক মানে পার্থক্য বুঝতে পারতেছি। কিছু কিছু একটু জায়গা দেখি, তার এই যে হাতের এই অংশটা দেখি, আর হেলমেটের যে মানে রিফ্লেকশনটা হচ্ছে সেটা একটু খেয়াল করি, তাহলে বুঝতে পারবো। জি, বেটার দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে আরেকটা গো টু মেথড, ঠিক আছে? যখন আমরা এমন কোনো সিচুয়েশনে পড়বো, সেক্ষেত্রে আমরা এই মেথডটা ইউজ করতে পারি। এই হচ্ছে ব্যাপার। যে দেখি আমরা একটু জুম করে, এটা Ctrl Z দিয়ে আগের ইমেজে আসলাম, এটা হচ্ছে আগের অবস্থা, Ctrl+Shift+Z, আনডু রিডু করতেছি আর কি। এখন দেখেন মানে এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আমরা যে ইমেজ সাইজ মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এটা আর কি বুঝতে পারছেন। আর বাদ বাকি যেটা হচ্ছে, এটা হচ্ছে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি বললাম অত ভুলে যাইতে পারেন, তো ভুলে গেলে সমস্যা নেই, আমাদের ভিডিওটা আছে, তো ভিডিওটা একবার একটু রিভাইজ দিয়ে আবার যদি একটু প্র্যাকটিস করেন, তাহলে এটা আর কি আপনার মানে মনে থাকবে, আর সমস্যা হবে না ভবিষ্যতে। তো আজকে কি আর কিছু দেখাবো? আপনারা যদি বলেন সেক্ষেত্রে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না ভাই, দেখান। আচ্ছা ঠিক আছে, তো 3 মিনিট আছে তো। আচ্ছা ভাই ঠিক আছে, তো 3 মিনিট আছে আমাদের কাছে।
তো এই মিটিংটা শেষ হোক, তারপরে আমরা আবার নতুন করে শুরু করতেছি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ওই ভাই বলেন। জুমের কোনো ক্র্যাক ভার্সন নাই? আচ্ছা, মানে এটা নিয়ে কথা হয়েছে তো আমাকে বললো, আমাকে তো আজকে দেখলেন যে পাঠাই দিল, স্প্রেডশিটটা পাঠাই দিল কেউ কোন কোন স্টুডেন্ট আমাদের, তো আমাকে জুমের ক্র্যাক ভার্সনটাও দিবে। এখন আজকে রাতেও দিতে পারে, আবার দুই একদিন লেটও হইতে পারে, সেক্ষেত্রে আমাদের আর আপনি প্রবলেম। ভাইয়া ডাউনলোড করে নেন তাহলে তো হয়। না ভাইয়া, মানে অফিস থেকেই দিবে, কারণ তাদের কাছে তো লিংক থাকতে হবে। আমাকে অফিস থেকে যেটা দিবে আমাকে সেটা ইউজ করতে হবে, কারণ ভিজিটররা আসে দেখেনি তো। হুম, না ওটা বলছি না, আমি বলছি যে মানে যেমন আমরা ফটোশপ ইউজ করছি ক্র্যাক ভার্সন, ওরকম জুম অ্যাপের তো ক্র্যাক ভার্সন থাকার কথা আই থিংক, ওটাই বলছি। থাকতে পারে মানে ভাইয়া, আপনি আমার আইডিয়া নেই। আপনি আপনি যেটা বলছেন ওটা হচ্ছে হয়তো মানে অফিস থেকে হয়তো মানে পেইড করে জুম অ্যাপটা দিতে বলছেন, এটা বলছেন তো আপনি? জি 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 কিন্তু আমি জি ওটা ভাই, বলছি না, আমি বলছি ক্র্যাক করা, বুঝছি ভাই হ্যাকিং আপনার করে কথাটা, যেটা বলে। বুঝছি। হ্যাঁ হ্যাঁ। আমার আসলে আইডিয়া নেই, থাকতে পারে, কিন্তু থাকলে আমরা তো ক্লাসও করি এইভাবে, মানে কাউকে আমি ইউজ করতে দেখি নাই একটা। আচ্ছা, দেখতে হবে গুগল করে আসলে আছে কিনা। জি ভাই। তো ঠিক আছে ভাই। আচ্ছা, তো এখন একটা কথা বলি, আপনাদের ক্লাস কি বোরিং লাগতেছে? না ভাই আমার তো লাগছে না। আসলে এই মানে তো আজকে দিনটা গেলে কালকে থেকে আমি বলতেছি, কালকে থেকে আমি প্রজেক্ট দেখাবো, আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? আমি এতটুকু আমি তো বলতেছি। ভাই সকালে সচরাচর উঠি না, ভার্সিটির ক্লাস থাকলে উঠি না। আচ্ছা, হচ্ছে এটাই ভাইয়া, আসলে ইচ্ছা, মানে ইচ্ছা না থাকলে হয় না আসলে। আমি রাত্রে ঘুমাইছি কয়টায়, মোটামুটি 4টা বেজে গেছে, তা উঠছি কষ্ট মষ্ট করে। জি ভাইয়া। তো এই ক্লাসটা শেষ করে ঘুমিয়ে যাব। আচ্ছা ভাই, আর সমস্যা নাই। তো ঠিক আছে। আমাদের তো এই মিটিংটা শেষ হওয়ার পর তাড়াতাড়ি জয়েন দিব, লেট না করি আর শুরু করে দিব আমাদের নেক্সট। আপনারা আজকে আরেকটা দেখবো, যে একদম বেসিক একটা জিনিস দেখবো, ক্রপ টুল, ঠিক আছে? যদিও এটা বেসিক, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে। আচ্ছা, আরেকটা কথা, তা আমরা বেশিরভাগ আহ, মানে ফটোশপের কোন ভার্সন ইউজ করি? আমি ভাইয়া 2020টা ইউজ করছি। CC20, তারপর অন্য কেউ? আমিও 20 ইউজ করতেছি। CC17 ভাইয়া। আচ্ছা, মোটামুটি সবাই সিসি ইউজার। তো আচ্ছা, মিটিংটা শেষ হোক, তারপর আমরা কথা বলা আবার শুরু করতেছি। আমরা মোটামুটি সফটওয়্যারের মানে শুরু করলাম ইউজ, এই দুদিনে আমরা একটু বেসিক দেখলাম, এই আর কি। আচ্ছা, তো আমরা ক্রপ টুল সম্পর্কে, হ্যাঁ ভাইয়া, আর কিছু বলেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। তো আচ্ছা, তো দেখার জন্য আগে আমাদের কিছু ইমেজ সিলেক্ট করতে হবে, কোন ইমেজটা করা যায়। আচ্ছা, ইমেজটাই করি। তো দেখতে পাচ্ছি ইমেজটা, ইমেজটা কি দেখা যাচ্ছে আমার স্ক্রিনে? কি দেখা যায়? আচ্ছা, তো এইটা আর কি, এটা এটা আমারই করা, গতকালকে করছি, মানে যেদিন ফ্রি থাকি সেদিন একটু উল্টাপাল্টা কাজ করি। এটা 3D তে করা, মানে 3D যে অপশনটা আছে, তো এইটা দিয়ে করা। তো আমরা এই কোর্সে আর কি 3D দেখার সময় পাবো না, কারণ 3D জিনিসটা অনেক বড় আর একটু মানে ফটোশপে করছেন? হ্যাঁ, এটা ফটোশপে করা। তো দেখতে সুন্দর লাগতেছে, তাই না? মনে রিয়েলিস্টিক 3D। তো অনেকে ব্লেন্ডার ইউজ করে 3D করার জন্য, আমি দেখছি আমার অনেক ফ্রেন্ড ইউজ করে, কিন্তু তারা ব্লেন্ডারে যেটা করতে পারে আমি ফটোশপ দিয়ে এগুলা করে ফেলতে পারি। আর ইলাস্ট্রেটর যে 3D অপশন গুলা দেয়, আমরা দেখবো ইলাস্ট্রেটর 3D দেখবো, ইলাস্ট্রেটরে 3D দেখবো, ফটোশপে 3D দেখাটা সম্ভব না। ইলাস্ট্রেটরে 3D অপশন অনেক কম, ঠিক আছে, মানে বেশি অ্যাক্সেস দেয় না। আর ফটোশপে 3D ইউজ করার আরেকটা ব্যাপার আছে, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, আমি জাস্ট বলে দিচ্ছি, আপনারা যদি প্রেফারেন্সে যান, সেক্ষেত্রে আপনারা এই 3D একটা অপশন পাবেন, ঠিক আছে? এই জায়গায় দেখবেন যে VRAM নামে একটা জিনিস আছে। আপনার পিসিতে, মানে আপনার ডিভাইসে যদি VRAM না থাকে, আপনার মানে আপনি 3D ইউজ করতে পারবেন না। জিনিসটা অনেক প্যাথেটিক যদিও।
বুঝছি যে ভির্যাম নামে একটা জিনিস আছে, এটা যদি আপনার ইয়েতে মানে আপনার সিস্টেমে না থাকে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন না 3D। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ক্রপ টুল। তো ক্রপ টুলের হাবিজাবি সবকিছুই দেখবো। তো ক্রপ টুল আছে হচ্ছে আমাদের মোটামুটি এই যে আমরা যদি টুল বক্সের দিকে তাকাই, তো আমরা যদি আমাদের টুল বক্সের দিকে তাকাই তাহলে মোটামুটি 5 নম্বরে আমরা আমাদের ক্রপ টুলটা পাবো। তো ক্রপ টুলের শর্টকাট কি হচ্ছে সি ফর ক্রপ, ঠিক আছে, সি ফর ক্রপ। হ্যালো। হ্যালো। সরি, একটু লেট করতে হলো, মানে একটু প্রবলেম ছিল তো। আচ্ছা যাই হোক, ক্রপ টুলের শর্টকাট কি হচ্ছে সি, সি ফর ক্রপ, ঠিক আছে। তো আমরা যদি কিবোর্ডে সি প্রেস করি তাও ক্রপ টুলে যেতে পারি, আবার এখানে যে অপশনটা দেখতেছি এখানে ক্লিক করলে আমরা ক্রপ টুলে যেতে পারি। তো ক্রপ টুলে গেলে যেটা হবে আমাদের কি হবে, চারপাশে একটা মানে বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছি, সবাই তো দেখতে পাচ্ছি তাই না। তো এই বাউন্ডিং বক্স যদি টানাটানি করি তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা ক্রপটা করতে পারবো। কিন্তু এটা মানে যতটুকু বললাম এটা একদম, এটা সবাই জানে, কিন্তু আমরা যেহেতু শিখতেছি সেহেতু আমরা একটু বেশি জানবো অন্যদের থেকে। তো সেক্ষেত্রে এই ইমেজটা একটু লোডিং নিচ্ছে, কারণ এটা 3D করা, তো আমরা অন্য কোনো ইমেজ ওপেন করি। কোনটা নিতে পারি, আচ্ছা আমাদের আর একটা ইমেজ ওপেন আছে, আমরা এটা দিয়ে দেখতে পারি, এটা দিয়েই দেখি। আচ্ছা, তো এই যে ডিজাইনটা দেখতেছেন এটা আমার করা, কোন এক সময় করছিলাম আমার ওয়ালপেপারে সেট করার জন্য। তা আমরা এরকম ডিজাইন ইলাস্ট্রেটরে করি নরমালি, তা আমরা শিখবো, সমস্যা নেই। তো ক্রপের যে ব্যাপারটা বলতেছিলাম, তো সেটা করার আগে আমরা আগে একটা লেয়ার বানাই নিই। আচ্ছা, তো সি ফর ক্রপ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এই যে যেটা একটু আগে বললাম যে কর্নারে টানাটানি করলে আমরা কি করতে পারবো, ক্রপ করতে পারবো। কিন্তু আপনারা একটা জিনিস একটু ফেস করতে পারেন, হ্যাঁ, যে ফ্রি ফর্ম আমি যেভাবে করতেছি আপনাদের এমন নাও আসতে পারে। যদি না আসে সেক্ষেত্রে যেটা করবেন, কন্ট্রোল কে দিয়ে প্রেফারেন্সে যাবেন, ওয়েট করি, প্রেফারেন্সে যে দেখতে পাচ্ছি ইউজ লেগেসি ফ্রি ট্রান্সফর্ম, এই অপশনটা অন আর অফ এই দুইটা দিয়ে একটু ট্রাই করে দেখবেন, কারণ ফটোশপে আগে যে সিস্টেমটা ছিল মানে CC17 পর্যন্ত সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মেথডে কাজ করতো, কিন্তু এখন যেটা করছে এখন একটু চেঞ্জ করে দিছে। আপনারা ফেস করলে আমাকে একটু জানাবেন, সমস্যা নেই। আর আমি যেটা প্রেফার করি, হ্যাঁ, যে আমি যখন দেখাই আপনারা যদি আমার সাথে সাথে যে কোনো একটা ইমেজ নিয়ে এটা কাজ করেন তাহলে আপনাদের প্রবলেমটা সাথে সাথে আপনারা আমাকে বলতে পারেন, বুঝছি। এটা একটু ট্রাই করেন, অনেক অনেক কাজে ব্যস্ত থাকেন, বাইরেও থাকতে পারেন, তবে একটু ট্রাই করেন এই মানে আমার কথাটা একটু শোনান। তো আমরা যে কোনো কর্নারে অথবা যে কোনো সাইড হ্যান্ডেল এরকম সরাইয়ে ক্রপ করতে পারি, কিন্তু আমরা যদি দেখি, আমরা যদি ভাবি যে আমরা যে ইমেজটা নিয়ে কাজ করতেছি এই ইমেজটাকে যদি আমরা একটা রেশিও অনুযায়ী, মানে আমার যে রেশিও মানে এক্সপেক্ট রেশিও যেটাকে বলা হয় হাইট আর উইথ যেটা আছে সেটা ঠিক রেখে যদি ক্রপ করতে চাই, কথাটি একটু বুঝি, সেটা যদি ঠিক রেখে ক্রপ করতে চাই সেক্ষেত্রে কি করব, আমি যখন এটা মানে যে কোনো সাইড হ্যান্ডেল টানবো তখন যদি শিফট কি প্রেস করি, কি শিফট কি, তাহলে দেখতে পাচ্ছি আমি যতই টানাটানি করি যাই করি না কেন সেটা কি করতেছে, একটা রেশিও মানে আমার অরিজিনাল যে এক্সপেক্ট মানে রেশিওটা সেটা ঠিক রাখতেছে। বুঝতে পারছি কথাটা। এখন যদি এটা করে আমি যদি ইন্টার প্রেস করে দিই তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, আমার ইমেজটা ক্রপ হয়ে যাবে। এই তো আমার কাজ এতটুকু তো বুঝলাম। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে পারি অথবা এডিটের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আন্ডু যে কমেন্ট আছে এটা সিলেক্ট করতে পারি, তো আন্ডু হয়ে গেল। এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আমরা যদি চাই যে আমাদের যে ক্রপটা হবে এই ক্রপটা চারপাশে একসাথে হবে, মানে আমি এক সাইড থেকে যদি ছোট করি সেটা চার দিক থেকেই ছোট হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি,
আমরা যখন এটা ছোট করব সেক্ষেত্রে কিবোর্ডে অল্ট কি প্রেস করব। অল্ট কি যদি প্রেস করে আমরা যদি টানি, দেখতে পাচ্ছি চারদিক থেকে ছোট হচ্ছে একসাথে, বুঝতে পারতেছি জিনিসটা। অল্ট কি প্রেস করে যদি আমরা জিনিসটা ছোট বড় করি সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমার চারদিক থেকে একসাথে এটা ক্রপ হবে। আর এখন যদি আমরা চাই যে আমরা রেশিওটাও ঠিক রাখবো, তার সাথে সাথে আমরা চারদিক থেকে ছোট করব, তাহলে কি করবো একটু বলেন। এখন তো মনে হয় একটা আইডিয়া আসার কথা। শিফট অল্ট একসাথে প্রেস করব। তো শিফট অল্ট যদি একসাথে প্রেস করি, এই যে দেখতে পাচ্ছি চারদিক থেকে আমরা একসাথে জিনিসটা ছোট বড় করতে পারবো, মানে অনেক সুন্দর একটা ব্যাপার। আর এই একটু করে একটু দেখি, শিফট অল্ট ধরে আমরা একটু ছোট করি, মোটামুটি এতটুকু করলাম। এখন এতটুকু করার পরে আমরা যদি চাই আমরা মিডিলে এরকম ড্র্যাগ করে যে কোনো সাইজে নিয়ে আসতে পারি। সাপোজ আমরা এই যে ডট টুইস্ট আছে, মানে যেন এটা বাংলা কচ্ছপ, তো কচ্ছপ যেটা আছে সেটাকে আমরা ই করলাম, ক্রপ করলাম। তো ক্রপ করার পরে আমরা বাউন্ডিং বক্সটা আমাদের উঠে গেল। তো বাউন্ডিং বক্স উঠে গেল, সমস্যা না। আমরা যদি আবার ইমেজের কোথাও ক্লিক করি সেক্ষেত্রে আমাদের বাউন্ডিং বক্সটা চলে আসবে। তো চলে আসার পরে আমরা যদি একটু বাইরে যাই, বাউন্ডিং বক্সের একটু বাইরে যাই, একটু পয়েন্টারটা একটু খেয়াল করি, বাউন্ডিং বক্সে যদি একটু বাইরে যাই সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এটা রোটেটের মধ্যে হ্যাঁ রোটেশন অপশনটা চলে আসছে। তো এখন যদি আমি যে মানে যেদিকে ইচ্ছা ঘুরাই সেদিকে আমার কি হবে, ইমেজটা রোটেট হবে। আচ্ছা, এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ইমেজে রোটেট করতে পারি। এখন এতটুকু যতটুকু বললাম এটা হচ্ছে একদম বেসিক, বুঝছি। এখন আমরা এতটুকু মনে হয় যে কোনো সফটওয়্যারের ক্রপ যেটা থাকে সেটা দিয়ে জানতে পারি। এখন যেগুলা দেখবো সেগুলা হচ্ছে আমাদেরকে ফটোশপ কি কি সুবিধা দেয় ক্রপ টুলের মধ্যে, ক্রপ টুলের মধ্যে ফটোশপ কি কি সুবিধা দেয় এগুলো একটু দেখবো। আচ্ছা, প্রথম কথা, আমরা যখন রোটেট করতেছিলাম তখন কি কেউ খেয়াল করছি এটা মানে একটা পয়েন্ট অনুযায়ী তো রোটেট হচ্ছে, সেই পয়েন্টটা কোথায়? সেন্টার পয়েন্ট, তাই না? যেটা সেন্টার পয়েন্টকে মানে করে সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে ঘুরতেছে। তো এটা আমরা যদি আরেকটা ইমেজ আমি ওপেন করলাম, তো আমরা যদি চাই যে আমি সেন্টার পয়েন্ট অনুযায়ী এটা রোটেট করতে চাচ্ছি না, আমরা সেন্টার পয়েন্ট অনুযায়ী রোটেট করতে চাচ্ছি না, আমরা আমাদের ইচ্ছা মতো রোটেট করব, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে ফার্স্টে যেটা করতে হবে আগে সেটা একটু দেখি। আমরা এখানে কোনো পয়েন্ট কি দেখতে পাচ্ছি ইমেজে? আচ্ছা, এই ইমেজটা বেশি লাইট হয়ে গেছে, বুঝে একটু সমস্যা, আগের ইমেজে যাই। এই জায়গায় আমরা যদি ক্লিক করি কোনো পয়েন্ট দেখতে পাচ্ছি? আচ্ছা, পয়েন্ট যদি না দেখা যায়, এটা বাই ডিফল্ট দেখা যায় না, অনেক সময় দেখা যায় না, তো কন্ট্রোল কে দিয়ে আমরা আবার কি করব, প্রেফারেন্সে যাব। ঠিক আছে, প্রেফারেন্সে যে আমরা এই যে এই অপশনটা সিলেক্ট করব, ঠিক আছে, শো রেফারেন্স পয়েন্ট হোয়েন ইউজিং ট্রান্সফর্ম, বুঝছি। এটা আমার কি করে অফ করা, এটা যদি অন করে দিই এবার একটু দেখি কি হয়। আমরা আবার যদি ক্রপ টুলে যাই, দেখতে পেলাম আমি একটা রেফারেন্স পয়েন্ট দেখতে পাচ্ছি এখন মিডিলে। আচ্ছা, তো আমরা এটাকে আবার একটু ক্রপ করি, কন্ট্রোল অল্ট মানে কি বলে শিফট আর অল্ট দিয়ে আমরা একটু এটাকে করি, ছোট করি, ছোট করে আমাদের এই ইয়ের কাছে নিয়ে আসি, আমাদের ডট পেজের কাছে একটু ছোট বড় করে। আচ্ছা, আমরা ওকে দিলাম। ওকে দিয়ে এখন আমরা এই পয়েন্টটাকে যে কোনো জায়গায় একটা পজিশনে নিয়ে যাই, সাপোজ তার এই চোখ, হ্যাঁ তার চোখের কাছে নিয়ে গেলাম। এখন যদি আমরা রোটেট করি তো দেখতেছি তার চোখকে ইনিশিয়াল পয়েন্ট ধরে এটা রোটেশন হচ্ছে। এই যে অপশনটা এখন দেখাচ্ছি এটা অনেক ক্ষেত্রে অনেক কাজে দেয়। আপনি যখন কোনো একটা মডেলের ছবি মানে সবসময় তো একদম স্ট্রেট মানে হরাইজন্টালি তোলা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা এইভাবে কি করতে পারি, ইমেজটা রোটেট করে ঠিকঠাক করতে পারি। তো এই একটা অপশন আমরা এইভাবে টেনে ধরে করতে পারি, যে কোনো জায়গায় নিয়ে যেয়ে করতে পারি। আবার অথবা আমরা যদি কিবোর্ডের অল্ট কি প্রেস করে যেখানে ক্লিক করব সেখানে এই পয়েন্টটা চলে যাবে, কিবোর্ডের অল্ট কি প্রেস করে যেখানে ক্লিক করব সেই জায়গায় কি হবে, আমার এই পয়েন্টটা চলে যাবে।
দেখতে পাচ্ছি অল্ট কি যেখানে প্রেস করবো সেখানে পয়েন্টটা চলে যাবে। তো আমরা যেখানে খুশি সেখানে পয়েন্টটা নিয়ে কি করতে পারি, আমাদের রোটেশনটা করতে পারি। আচ্ছা, এই হলো একটা কথা। তো আর একটা কথা হচ্ছে যে আমরা একটা জিনিস মনে করি যে আমরা যখন যে কোনো ছবি তুলি, যে কোনো ইমেজ, তো সেই ইমেজের ক্ষেত্রে যে পিক্সেলগুলো থাকে সেই পিক্সেলগুলো কি সবসময় স্কোয়ার হয় না, স্কোয়ার শেপের হয়। যখন আমরা ইমেজটা রোটেট করি স্কোয়ারটা রোটেট করা সম্ভব না। তখন যেটা হয় যে আমরা যেই সফটওয়্যার দিয়ে ইমেজটা রোটেট করি সেটা হচ্ছে রিস্যাম্পল হয়, প্রত্যেকটা পিক্সেল রিস্যাম্পল হয়। তো যার জন্য কি হয়, ইমেজের কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। তো এই জন্য সবসময় মাথায় এটা রাখবো যে আমরা যদি রোটেশন করিও কোন ইমেজের, সেটা যেন একবারের বেশি না হয়। বুঝছি? আমরা যদি কোন ইমেজের রোটেশন করিও সেটা একবারের বেশি যেন না হয়। কারণ আমি যে বেসিক যে ইটা আছে, যেটা মানে থিওরিটা আছে, এটা তো মনে হয় বুঝাইতে পারছি যে পিক্সেল সবসময় কি হয়, একটা স্কোয়ার ইউনিট। স্কোয়ার তো কখনো রোটেট করা যায় না, কিন্তু আমরা যখন ইমেজটা রোটেট করি তখন কি হয়ে যায়, ইমেজটা আবার রিস্যাম্পল হয়, প্রত্যেকটা পিক্সেল আবার নতুন ভাবে চলে আসে। এই জন্য ইমেজটা রিস্যাম্পল হওয়ার ফলে ইমেজের কোয়ালিটিটা খারাপ হয়। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো ইমেজ রোটেশন করিও সেটা একবারের বেশি যেন না হয়। বুঝছি কথাটা? আচ্ছা, আর আরেকটা ব্যাপার, আমরা যখন রোটেশন করব সেক্ষেত্রে একটু দেখবো যে আশেপাশে এটাকে বলা হয় চেকার বোর্ড, দেখতে পাচ্ছি। তো আমাদের ইমেজটা একটা জিনিস খেয়াল রাখবো যে চেকার বোর্ডে কখনো যেন না যায়, কারণ চেকার বোর্ডে গেলে আমাদের ওইটার আর ব্যাকগ্রাউন্ড দেখাবে না, মানে এটা একটা প্রবলেম। তো চেকার বোর্ডে যেন না যায় সেটা একটু খেয়াল করবো। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার, তাই না? তো আরেকটা যেটা বলছিলাম, এটা তো বলছিলাম যদি আমি দুই সাইড থেকে কমাইতে চাই একসাথে, তাহলে অল্ট কি প্রেস করব। অল্ট কি প্রেস করলে কি হবে, আমি যদি একটা হ্যান্ডেল টানি চার মানে দুই পাশ থেকে কমবে, যদি একটা হ্যান্ডেল টানি কোনো কর্নারে না যাই। অল্ট কি প্রেস করলে এক পাশ থেকে কমালে দুই পাশ থেকে কমবে। আচ্ছা, এটা আরেকটা গেল। এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি কিছুটা জানলাম। এখন একটু ডিপে ঢোকার চেষ্টা করি যে আমরা কোনো ইমেজ সাপোজ আমরা ক্রপ করলাম, তো আমরা এটা কেটে দেই কারণ ইমেজটাও বেশি ব্রাইট, এটাতে আমরা কাজ করলে কিছু বুঝবো না। তো আমরা কোনো একটা মডেলের ছবি আনি যেটা দিয়ে দেখলে আর কি বোঝায় সুবিধা হয়। তো আচ্ছা, মোটামুটি একটা ছবি আছে আমার কাছে, তো এটা দিয়ে একটু দেখি। মোটামুটি এটা একটা মডেলের মোটামুটি একটা মানে পিকচার দেখতে পাচ্ছি। তো Ctrl+0 দিয়ে আমরা ফিট অন স্ক্রিন করে নিলাম। সাদিক টিটু, আচ্ছা। তো এই ইমেজটাতে যদি আমরা ক্রপ করতে যাই, ইমেজটা যদি ক্রপ করতে যাই, সাপোজ দেখতেছি তার এটা ল্যান্ডস্কেপ একটা ছবি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি যে দুই পাশের আমার অনেক মানে নেগেটিভ স্পেস আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, অল্ট কি প্রেস করে দুই পাশে টেনে সমানভাবে ছোট করতে পারি জিনিসটা। করে সাপোজ এই জিনিসটাও মোটামুটি খেয়াল করেন, করে যদি আমি ইন্টার দিয়ে দিই কি হয়ে গেল, ক্রপ হয়ে গেল, সমস্যা তো নাই। কিন্তু ক্রপ হয়ে যাওয়ার পরে যে সমস্যাটা আমার হচ্ছে, আপনার যদি পরে আপনার মনে হয় কখনো যে আমি ক্রপটা তো বেশি করে ফেলছি, মনে হইতেই পারে আমি ক্রপটা বেশি করে ফেলছি, আমি আগের পজিশনে যাব কিভাবে। যদি আপনি যদি আবার ক্রপ টুলে যে যদি আপনার মনে হলো যে আচ্ছা এবার বাড়াই দিয়ে দেখি, তো অল্ট কি প্রেস করে দুই পাশ থেকে বাড়াই, দেখি কি হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাচ্ছে, সাদা চলে আসতেছে না, মানে পেছনে সাদা চলে আসতেছে না, মানে এই ব্যাকগ্রাউন্ড কালার এই জায়গা থেকে আসতেছে, ঠিক আছে। এই যে ব্ল্যাক এর নিচে যেটা আছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আর ফরগ্রাউন্ড কালার হচ্ছে আমার ব্ল্যাক, সেই জায়গা থেকে আমার কি হচ্ছে ব্যাকে সাদা চলে আসতেছে, তাই না? তো আমার এই ইমেজটা রিস্টোর করার সিস্টেমটা কি, কিভাবে আমি আগের পজিশনে যেতে পারি, তো সেই সিস্টেমটা আমরা এখন দেখবো। তো এটা আমি জাস্ট কন্ট্রোল ব্যাক স্পেস মানে Ctrl+Z দিয়ে পেছনে আসলাম। কিন্তু এটার আর একটা ওয়ে আছে যেটা আর কি রিসেন্টলি আসছে সিসিতে, CS6 এ যারা ইউজার তারা এই অপশনটা পাবেন না। সেটা হচ্ছে আমি যখন ক্রপ টুল সিলেক্ট করব, তো উপরে একটা অপশন দেখি ডিরেক্ট ক্রপড পিক্সেল, ঠিক আছে। এটা যদি আমার অপশনটা সিলেক্ট করা থাকে তাহলে যে অপশনটা হবে আমি যখন ক্রপ করব তো সেটা উদা হয়ে যাবে, সেটাকে আর কখনো আমরা ব্যাকে আনতে পারবো না। আচ্ছা, কারণ নয়েজ আসতেছে, একটু খেয়াল করেন তো কার নয়েজটা আসতেছে।
আচ্ছা, তো আমরা সেটাকে কখনো ব্যাকে আনতে পারবো না, কিন্তু যদি ডিলেট ক্রপ পিক্সেলটা যদি অফ করে নেই সেক্ষেত্রে আমার সুবিধাটাকে একটু দেখি। সেম অল্ট ধরে আমরা দুই পাশ থেকে কমাইলাম, কমাই আমরা ইন্টার দিয়ে দিলাম। আচ্ছা, ইন্টার দিয়ে দিলাম। এখন আমার মনে হচ্ছে না আমি যেটা করছি এটা আমার পছন্দ হচ্ছে না, আমার আগেরটাই ভালো ছিল। আবার যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি দুই পাশের আমাদের আগের আগের প্রথমে যে অপশন মানে যেমন ছিল আমার তেমনই হয়ে যাচ্ছে। জিনিসটা কি বুঝতে পারছি? একটু জি চেক। ভাইয়া বুঝছি। তো যখন কাজ করতে যাব তখন এটা মাথায় রাখবো, ঠিক আছে, যে সব সময় নন ডিস্ট্রাকটিভ ওয়ে। নন ডিস্ট্রাকটিভ বলতে আমরা যেন সব সময় আমাদের আগের অপশনগুলো অ্যাক্সেস করতে পারি, এই জিনিসটা একটু মাথায় রাখবো। কারণ ফার্স্টে একটা কথা বলছিলাম, কোনো ডিজাইনই পারফেক্ট না। আপনার এখন যেটা ভালো লাগতেছে কিছুক্ষণ পরে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, মনে হবে একটু মডিফাই করি। তো এইভাবে আমরা ক্রপ টুলের ফ্যাসিলিটি পেতে পারি। তো আরো কিছু ওয়ে আছে যেগুলা খুবই মানে বেশি ব্যবহার হয়। তো তার মধ্যে কয়েকটা একটু দেখা ট্রাই করি। যে সাপোজ আমরা ক্রপ টুল দিয়ে কি করতে পারি, আমাদের যে কোনো ইমেজ সোজা করতে পারি যদি বাঁকা থাকে। তো এখন আমরা যদি এই ইমেজটা দেখি, এই ইমেজটা কি সোজা আছে না বাঁকা আছে? মানে ইমেজটা কি সোজা আছে না বাঁকা আছে, আমাকে একটু একটু সোজাই তো লাগছে ভাইয়া। আচ্ছা, আর কেউ? সামান্য বাঁকা হতে পারে। আচ্ছা, আপনারা আর শিওর না তাই তো? তো এই এই একটা মানে অবশ্যই আপনারা এখন যেহেতু ফটোশপ ইউজার, তো সেক্ষেত্রে আপনারা দেখে বুঝতে পারবেন জিনিসটা সোজা কিনা বাঁকা। যে আমরা একটা জিনিস সোজা কিনা বাঁকা সেটা মেজার করে আরেকটা জিনিসের সাপেক্ষে, তাই না? তো আমরা সবসময় একটা জিনিসকে ধরি মানে আদর্শ ধরে নিই, স্ট্যান্ডার্ড। তো আমরা সবসময় কি ধরি, আমাদের গ্রাউন্ড যেটা সেটাকে কি ধরি সবসময়, হরাইজন্টাল, তাই না? বুঝছি। তাহলে বাঁকা। হ্যাঁ, এই জিনিসটাই একটু মাথায় রাখতে হবে। আমার সাবজেক্টটা সোজা আছে ঠিক আছে, কিন্তু আমরা সবকিছু মেজার করি হরাইজনের সাপেক্ষে, তাই না? তো হরাইজনই আমার বাঁকা, তাই মানে আমার ইমেজটাই বাঁকা। বুঝছি। ঠিক আছে। আচ্ছা, তো সাউন্ড আসতেছে, একটু খেয়াল করেন আপনারা। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, আমার হরাইজন বাঁকা সেহেতু আমার ইমেজটা বুঝতে পারতেছি বাঁকা। তো ইমেজটাকে আমরা কিভাবে সোজা করতে পারি, তো আমি ফার্স্টে দেখাবো যে নর্মালি সবাই কিভাবে এটা স্ট্রেট করে। আর আরেকটা ওয়ে আছে যেটা মানে বেশিরভাগ মানুষ আমার দেখা মতো যেটা বলে এই টুলের কোনো কাজ নেই, এই কথাটাই বেশিরভাগ মানুষ বলে, কিন্তু ওই টুলের আরো কাজ থাকতে পারে, সে জানে না কিন্তু সবাইকে বলে এরকম। তো দুইটা টুলের ইউজে আমরা দেখবো। প্রথম যদি আমরা ক্রপ টুল মানে সিলেক্ট করি, ঠিক আছে, সি ফর ক্রপ টুল সিলেক্ট করি। তো সিলেক্ট করে আমরা দেখতে পাবো উপরে স্ট্রেটের নামে একটা অপশন আছে, দেখতেছি স্ট্রেটের নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছি। তো এইটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখবো এমন প্লাস একটা সাইন চলে আসছে। হ্যাঁ, তো এটা বোঝাচ্ছে যে আপনি যেটা আপনি স্ট্রেট করতে যাচ্ছেন সেটা একটু সিলেক্ট করে দেন, যেটা বাঁকা আছে সেটা একটু স্ট্রেট সিলেক্ট করে দেন। তো আমরা কি করতে পারি, আমরা আমাদের হরাইজনটাকে টেনে ধরে সোজাভাবে নিতে পারি, এই যেভাবে। এই যদি এখন ছেড়ে দেই, কিছু না, জাস্ট অটোমেটিক্যালি এটা কি করে দিল, আমাদের সোজা করে দিল। এখন যদি আমি ওকে দিয়ে দেই, হয়ে গেল স্ট্রেট। বুঝছি ব্যাপারটা? এটা হচ্ছে ফার্স্ট ওয়ে, মানে প্রথম ওয়ে। এবার সেকেন্ডারি ওয়েটা দেখি। আমরা ক্রপ টুলে যে কোনো সময়ে এই স্ট্রেটেন যে অপশনটা আছে সেটা অ্যাক্সেস করতে পারি কিভাবে, আমরা যদি কিবোর্ডে অল্ট না কন্ট্রোল কি, হ্যাঁ, আমরা যদি কিবোর্ডে কি কন্ট্রোল কি প্রেস করি, সেক্ষেত্রে আমরা এই যে টেম্পোরারি স্ট্রেটেন টুল ইউজ মানে অ্যাক্সেস পাবো, স্ট্রেটেন টুলের অ্যাক্সেসটা পাবো। বুঝছি। এই দেখেন, ছাড়লাম ধরলাম, ছাড়লাম ধরলাম। তো আমরা কন্ট্রোল কি প্রেস করে যদি মানে প্রেস করে থাকি তাহলে স্টুডেন্ট টুলটা পাবো, জাস্ট ওই জায়গা থেকে আমরা টেনে ধরে এটাকে করে দিতে পারি, সোজা করে দিতে পারি। এই তো হয়ে গেল। এখন এইভাবে করলে যে সমস্যাটা হয়, আমার চেকার বোর্ডটা বের হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো চেকার বোর্ড বের হওয়া মানে একটা প্রবলেম।
তো সেজন্য আমরা কি করতে পারি, শিফট আর অল্ট ধরে এটাকে একটু ছোট করে ভিতরে ঢুকাই দিতে পারি। মোটামুটি একটু ভিতরে শিফট অল্ট ধরে লাভ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা জাস্ট টেনে ধরে একটু ভিতরে আস্তে আস্তে একটু ভিতরে ঢুকাই দেব। এই তো মোটামুটি ঠিক আছে। এখন যদি আমরা ওকে দিয়ে দেই, আমাদের ইমেজটা হয়ে গেল। এই দুইটা প্রসেস তো বুঝছি, তাই না? হ্যালো, মানে যে মেথডটা দেখলাম, এটা কি কোনো সমস্যা আছে এটাতে? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা, আর আরেকটা পপুলার ওয়ে আছে, আমার দেখা মতে বেশিরভাগ মানুষ এটা ইউজ করে। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যদি ক্রপ টুল ইউজ করে বাইরে যাই, তখন এইভাবে আমরা ড্র্যাগ করব, ঠিক আছে? তো আমাদের কি দেখতে পাচ্ছি, গ্রেড দেখতে পাচ্ছি না অনেক। তো গ্রেড দেখে এরকম ঘোরায় যদি আমি আমার হরাইজন মানে হরাইজন্টাল করে ফেলি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা এটাকে স্ট্রেট করতে পারি। কিন্তু এটা একটু টাইম, মানে মনে হয় আমার কাছে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনাদের ভালো লাগতে পারে, আর জাস্ট অপশনটা আছে, আমার কাজ হচ্ছে দেখানো। মানে আপনার কোনটা ভালো লাগবে এটা আপনার ব্যাপার। জাস্ট আমি দেখাই রাখতেছি যে এইভাবে আমরা ঘোরায় কি করতে পারি, হরাইজন বরাবর আমাদের গ্রেড, অনেকগুলো গ্রেড তো দেখতে পাচ্ছি, তাই না? তো একটা গ্রেডকে মানে স্ট্যান্ডার্ড ধরে হরাইজন বরাবর রেখে আমরা যদি ওকে দিয়ে দেই, মানে ইন্টারপ্রেস করি, সেক্ষেত্রে আমাদের কি হয়ে যেতে পারে, আমাদের ইমেজটা স্ট্রেট হয়ে যেতে পারে। আর এখন লাস্ট যে স্ট্রেটের অপশনটা আছে, এটা হচ্ছে বলি, অনেক কম মানুষ আছে এটা জানে, আর এইটা সব থেকে বেস্ট ওয়ে। এটা একটু দেখি, ঠিক আছে? মনোযোগ সহকারে দেখি, কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করব। ফার্স্টে আমরা কি করব, আমরা ক্রপ টুলে না যে আই ড্রপারে যাব, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছি আই ড্রপার। আই ড্রপারের মধ্যে আমরা রুলার টুল নামে একটা টুল পাবো, দেখতে পাচ্ছি যে ফার্স্টে আই ড্রপারে আসলাম, এখানে রুলার টুল সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে যদি আমি এভাবে একটা টান দিই, তাহলে কি দেখতে পাবো, এমন আমার রুলারটা হয়েছে। তো এই ক্ষেত্রে যে সুবিধাটা, এই ক্ষেত্রে আমি রুলারটা কি করতে পারবো, আমার ইচ্ছা মতো একটা পজিশনে বসাইতে পারবো। দেখেন, রুলারটা আমি আমার ইচ্ছা মতো একটা পজিশনে বসাই, মানে মডিফাই করতে পারবো। একদম হরাইজন বরাবর বসালাম। বসানোর পরে জাস্ট আমরা যদি এই যে স্ট্রেটেন লেয়ার যদি সিলেক্ট করি, তাহলে কি হয়ে যাবে, আমার ইমেজটা স্ট্রেট হয়ে যাবে। মানে এটাতে সব থেকে পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়, বুঝছি? জি ভাইয়া। তো আপনি কোনটা ইউজ করবেন এটা টোটালি আপনার ব্যাপার, কিন্তু আমি বললাম যে এটা সবথেকে বেস্ট ওয়ে। আপনি প্র্যাকটিক্যাল ইউজ করে দেখতে পারেন আমি কেন বেস্ট বললাম। এই তো এইভাবে আমরা কি করতে পারি, আমার ইমেজটা স্ট্রেট করতে পারি। তো আমি স্ট্রেটের যতগুলো ওয়ে আছে সবগুলাই বললাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হৃদয় বলছিলাম, মনিটরিং অফিসার। আচ্ছা, ঠিক আছে স্যার, স্ক্রিন অফ করেছি। আপনার ব্যাচে আজকে স্টুডেন্ট কম, এর কারণটা আমি আপনাকে ক্লিয়ার করি। আচ্ছা, আমাদের লিস্টে আপনার যেসব স্টুডেন্ট ছিল এদের নাম ডাবল ছিল, হ্যাঁ জি। হ্যাঁ, এই জন্যই আপনার ক্লাসে আজকে স্টুডেন্ট কম। তবে আমরা এই গ্যাপটা পূরণ করে ফেলবো, ওকে? আর আরেকটা ব্যাপার, আমাকে জুমের প্রিমিয়াম ভার্সনটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। ওকে ওকে, আমাদের একটু আজকে রাতে, আজকেটাই প্রবলেম হবে, আজ রাত্রেই এটা প্রিমিয়াম করা হবে। এখন আপনার এমনি আছে তো, এই যে প্রবলেমটা না, এটা হচ্ছে আমরা সারাই ফেলবো স্টুডেন্টের প্রবলেমটা। কারণ আমাদের কাছে যে সব লিস্ট ছিল, এই স্টুডেন্ট গুলো ডাবল করে ফর্ম ফিল আপ করেছিল, যার কারণে ওনারা দুইটা ব্যাচে ভাগ হয়েছেন এবং দুইটা লিঙ্কেছেন। ওনারা এখন অন্য একটা ব্যাচে অ্যাড হয়েছেন, এমন আমরা আর একটাও লিঙ্ক দিচ্ছি, এর কারণে ওনারা প্রবলেমে পড়ে গেছেন, বুঝছেন? জি জি। তো একটু তাড়াতাড়ি দেখলে ভালো হয়, কারণ আমাদের তো ক্লাসে একটা ওয়ার্ক ফ্লো আছে, তারা তো ফার্স্ট ক্লাসগুলো মিস করতেছে, সেজন্য। হ্যাঁ হ্যাঁ, আমরা আজকের মধ্যে এর একটা সমাধান নিয়ে আসবো এবং কালকে থেকে আশা করছি প্রবলেমটা আর হবে না, ওকে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে, ধন্যবাদ। আমি হচ্ছে একটু ভিডিওতে আসতে বলবো স্টুডেন্টদের, আমি একটু স্ক্রিনশট নিব। আচ্ছা, আপনারা যারা আছেন একটু ভিডিওতে আসেন।
কারণ আমরা জানতাম যে আপনার এখানে স্টুডেন্ট দেওয়া আছে, ওনারা জয়েন করবেন, কিন্তু যখন দেখলাম যে স্টুডেন্ট সংখ্যা কম, আমি রিসার্চ করে দেখলাম যে একটু অবস্থা খারাপ হয়ে আছে। যারা আছেন একটু ভিডিওতে আসেন সবাই। হ্যাঁ। ওকে, ধন্যবাদ। আপনারা কন্টিনিউ করেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, বাই। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে স্ট্রেটেন মনে হয় দেখতেছিলাম। তো এই স্ট্রেটেনে যতগুলা মেথড আছে আমরা তো সবগুলাই মোটামুটি দেখলাম। তো এখন যেটা ব্যাপার, এটা হচ্ছে আপনার পার্সোনাল ব্যাপার, আপনি কোনটা ইউজ করবেন। কিন্তু যখন আমরা স্টুডেন্ট করতে যাই, তো মাঝে মধ্যে একটা প্রবলেম ফেস করব, ঠিক আছে? এইটা প্রবলেম ফেস করবই, মানে টুডে টুমরো। সেটা হচ্ছে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তারপরে আমরা এটা দেখতেছি। আচ্ছা, আর আজকে একটু সবাই একটু সমস্যা হচ্ছে, সমস্যা নাই, যে বলা হলো যে কালকে থেকে ইনশাল্লাহ আমরা ইয়েতে মানে প্রিমিয়ামে ক্লাস করতে পারবো। সেক্ষেত্রে আমাদের আর মানে কেটে যাবে না, যেটা আছে সেটা কাটবে না, যতটুকু জানালো আর কি মনিটরিং যিনি আসছিল, মনিটরিং এর দায়িত্বে মনিটরিং অফিসার। তো এই ইমেজটা দেখতে পাচ্ছি, শার্ক মানে হাঙর আর কি। জি ভাই, দেখতে পাচ্ছি। তো এই ইমেজটার একটু যদি খেয়াল করি, আমার তো যে সাবজেক্টটা তো মানে স্ট্রেট না, তাই না, বাঁকা। বোঝা কি যাচ্ছে? যে বোঝা যাওয়ার একটা মানে ইজি ওয়ে বলতেছি, যে তার এই পজিশনটা দেখি আর তার একদম যে লোয়ার পজিশন, জি জি জি। দুই জিনিসটা একটু যদি খেয়াল করি তো দেখতে পাবো দুইটা হচ্ছে সেম লাইনে নাই। তার মানে হচ্ছে আমার সাবজেক্টটা বাঁকা। তো সোজা করার ওয়ে আমরা তো শিখছি, তো সবথেকে বেস্ট ওয়ে যেটা সেটাই আমরা ইউজ করব। তো আমরা মোটামুটি কি করব, আমরা রুলার টুলে গেলাম, রুলার টুলে যে তার ইটা একটু সিলেক্ট করে টেনে ধরে আমরা লেজের কাছে নিয়ে গেলাম, মোটামুটি এই পজিশনে আনলাম। এনে যদি আমরা স্ট্রেটেন লেয়ারটা দিয়ে দিই, তাহলে কি হয়ে গেল, আমার লেয়ারটা স্ট্রেট হয়ে গেল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমার চেকার বোর্ড মানে ট্রান্সপারেন্সি সেগুলো বের হয়ে গেল, তাই না? তো এটা একটা প্রবলেম। তো এই প্রবলেম সলভ করার জন্য আমরা কি করতে পারি, আমরা আমাদের যে ইমেজটা সেটা একটু উপরে তুলে দিয়ে মোটামুটি উপরে যেন কোনো প্রবলেম না থাকে, এইটা একটু ইনশিওর করি আমরা, মানে চেকার বোর্ডের কোনো কিছু যেন না থাকে উপরে। আচ্ছা, এতটুকু করে দিলাম। আর এটা একটু দুই পাশ থেকে অল্ট প্রেস করে দুই পাশ থেকে একটু টেনে ছোট করে দিলাম, মোটামুটি পজিশন আনলাম। এনে আমরা এবার ওকে দিয়ে দিই। তো উপরে কোনো সমস্যা নেই আমাদের ইমেজে, কিন্তু সমস্যাটা কোথায়, নিচে, তাই না? এতটুকুতে যে এই জায়গায় আমার মানে কিছু নাই, মানে চেকার বোর্ড দেখতে পাচ্ছি। তো এই সমস্যা আসলে একটা বড় সমস্যা। তো এই সমস্যা আমরা যখন কাজ করতে যাব সচরাচর মোটামুটি এটা ফেস করব। তো এই এমন টাইপের প্রবলেম সলভ করার জন্য আমাদের যে অপশনটা আছে সেই সম্পর্কে আমরা একটু ধারণা নিব, যদি আমরা পরে ওটা অনেকবার দেখব, সমস্যা নাই, কিন্তু এখন একটু ধারণা নেই। তো ব্যাপারটা হচ্ছে, যদি আমরা এমন কোনো সিচুয়েশন ফেস করি সেক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যতটুকু ফাঁকা জায়গা সেটা সিলেক্ট করে নিব, ফাঁকা জায়গায় আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট কিভাবে করব না করব আমরা এগুলা খুব ভালো মতো দেখবো, সমস্যা নেই। এখন একটু দেখি এই জায়গাটা আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার সব থেকে মানে ইজিয়েস্ট ওয়ে এখন পর্যন্ত, মানে আমরা যতটুকু জানি তার উপর বেস করে, যে আমরা ল্যাসোর মধ্যে যে পলিগনাল ল্যাসো যেটা আছে সেটা সিলেক্ট করব। তো কালকে একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে, ঠিক আছে? আমার সকালে মানে আমি দুইটা বেসে ক্লাস নিই, তো সকালের বিকেলের বেসে আমার এই জিনিসটা মনে হলো। আমরা যখন হ্যান্ড টুলে যে কোন একটা ইমেজ এরকম রোটেট করতে চাই, সেটা কি রোটেট হয় যদি ইমেজটা মানে ফিট অন স্ক্রিন থাকে? রোটেট বলতে হ্যান্ড টুল দিয়ে আমরা যদি নড়াইতে মুভমেন্ট করতে চাই, সেক্ষেত্রে কি মুভ হয়? বড় থাকলে ভুল হয়। দেখেন আমি বলতেছি যে মুভ কি হচ্ছে, এখন হচ্ছে না, তাই না তো? ভাই।
তো এই অপশনটা অ্যাক্সেস করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রেফারেন্সে যাইতে হবে। আমরা প্রেফারেন্সে অনেকবার যাচ্ছি, সে প্রেফারেন্স যে অপশন মানে জিনিসটা এটা অনেক বড়, ঠিক আছে। তো আমি মানে টোটালটা না গেলেও অনেক মানে আমাদের যে কোর্সটা, সেই কোর্সে আমি মানে ফটোশপ ইলাস্ট্রেটর দুটারই প্রেফারেন্স আমি অনেক যাব। তো যেগুলো আমাদের প্রয়োজন আমরা ওই সেগুলো একটু দেখব। তো প্রেফারেন্সে যাওয়ার পরে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। এই জায়গা থেকে আমরা যদি টুলসে যাই, টুলসে আজকে মনে হয় 2বার গেলাম, টুলসে যে যদি ওভার মানে এই যে অপশনটা দেখতে পাচ্ছি ওভার স্ক্রল, এটা যদি আমাদের অফ আছে, ঠিক আছে, বাই ডিফল্ট অফ থাকে, এটা যদি অন করে ওকে দিয়ে দেই, সেক্ষেত্রে এবার একটু দেখি যে হ্যান্ড টুলে যাই কি করতে পারতেছি, এটা ইচ্ছা মতো মুভ করতে পারতেছি, তাই না? বুঝছি ব্যাপারটা। ওভার স্ক্রল যেটা আছে টুলস এর মধ্যে পাবো, কন্ট্রোল কে দিয়ে যাব, তারপর কন্ট্রোল 4 দেব, তারপর আমরা ওভার স্ক্রলটা সিলেক্ট করে দেব, দুইটা শর্টকাট এই আর কি। আচ্ছা, তো পলিগনাল ল্যাসোতে গেলাম, ল্যাসোতে যে আমার ফাঁকা যে অংশটা আছে তার সাথে সাথে উপরে যে অংশটা আছে সেটা একটু সিলেক্ট করবো। তো ধীরে ধীরে করে একটু দেখেন, মোটামুটি আমাদের 2 মিনিট আছে, 2 মিনিটের মধ্যে আমি দেখা দিচ্ছি। তারপর আবার আমরা জয়েন দেবো, ঠিক আছে। লেজে আমরা সিলেক্ট করব না, মাসের লেজে সিলেক্ট করব না, কারণ একটু সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে। আমি যে বললাম সমস্যা হবে, এটা আপনারা পরে বুঝতে পারবেন, আর কিছুদিন পরে আপনারা নিজেরা বুঝবেন এই কথাটা আমি কেন বলতেছি। আচ্ছা, সিলেক্ট করে ফেললাম, আমার কি হয়ে গেল, এতটুকু সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো সিলেক্ট হওয়ার পর আমরা যেটা করব, যেটা হচ্ছে ফিলে যাব। ফিল কোথায় আছে, এডিটের মধ্যে ফিল পাবো, অথবা শর্টকাট কি হচ্ছে শিফট F5, ঠিক আছে। তো আমার কথা যেটা বললাম এটাই, শিফট F5 বাই ডিফল্ট শর্টকাট ফটোশপের, শিফট F5। তো এত শর্টকাট আপনার মনে না রাখলে হবে, আমি জাস্ট বললাম অপশনটা আছে। তো ফিলে যে আমরা কি করব, যে অপশনটা থাকুক কন্টেন্ট অ্যাওয়ার্ড যেটা আছে এটা চুজ করে দিব, কন্টেন্ট অ্যাওয়ার্ড যে চেক বক্স আছে এটা কি করে দিব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে কালার অ্যাডাপ্টেশন অন করে দেব। এগুলার মিনিং কি আমি পরে বলবো অবশ্যই, এখন এত কিছু জানার দরকার নেই, জাস্ট যেটা করতেছি এটা একটু দেখেন তাইলে হবে। এটা করে যদি আমি ওকে দিয়ে দেই, তারপর কিছুক্ষণ লোডিং নেবে, তারপরে যেটা হবে সেটা একটু দেখি। দেখতে পেলাম ফিল আপ হয়ে গেছে, মানে মনে হচ্ছিল যে আগে ফাঁকা ছিল। আচ্ছা, ব্যাপারটা কি বুঝছি আমরা? জি ভাই, বুঝছি আমি। এই আচ্ছা, আমি ইউজ করি এটা। হ্যাঁ